আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাধারণ গণিত লেকচার নাম্বার 4। তো যারা জয়েন করেছেন, বোর্ডটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, কথা স্পষ্ট বোঝা যায় কিনা কমেন্ট করে জানাবেন। বোর্ডটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, কথার স্পষ্ট বোঝা যায় কিনা কমেন্ট করে জানাবেন। অনেকে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা ক্লাসটা শুরু করছি। তো আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 4। তো এটার মধ্যে ক্ষেত্রফল ও পরিমাপ এবং সূচক আছে। তো প্রথমে যেটা আসবে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের জন্য আমাদের বিশেষ কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। যেমন সূত্রগুলো এখানে দেওয়া আছে, তাহলে লেখার প্রয়োজন নেই, আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন। যেমন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, অর্থাৎ যদি মিটারে দেওয়া থাকে তাহলে বর্গ মিটার, সেন্টিমিটার দেওয়া থাকলে বর্গ সেন্টিমিটার। তো একইভাবে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমা এককই হবে, অর্থাৎ মিটারে দেওয়া থাকলে মিটার হবে, সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটার হবে। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটাও কিন্তু একক হবে। মিটার দেওয়া থাকলে মিটার, সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু স্কয়ার, এখানে বর্গ একক। তা বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু এক বাহু, অর্থাৎ দেখেন বর্গক্ষেত্রের 4টা বাহু কিন্তু সমান থাকে, এ কারণে এটা পরিসীমা হয় 4 ইন্টু এ। বর্গক্ষেত্রের পরিসীমাকে আমরা 4a বলি। এখানে এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, এটা হওয়ার কারণ হচ্ছে বর্গক্ষেত্রের সবগুলা বাহুই সমান থাকে। এরপরে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √2a, √2a। এখানে এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বৃত্তের পরিসীমা 2 পাই আর। এখানে দেখেন ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ যখন দেওয়া থাকবে 3টা বাহু 3 রকমের, কোনো বাহু সমান না, অর্থাৎ এই সূত্রটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা, এস অর্ধ পরিসীমা, আর এ হচ্ছে একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু। অর্ধ পরিসীমার মানটা আমরা এইভাবে বের করবো, অর্থাৎ যদি পরিসীমা দেওয়া থাকে, পরিসীমা হচ্ছে ত্রিভুজের পরিসীমা মানে 3টা বাহুর সমষ্টি। তো এই যে 3টা বাহুর সমষ্টি এ প্লাস বি প্লাস সি, পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। এরপর 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র এটা। এই পাশে হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা, অর্থাৎ যে কোনো দুইটা বাহু সমান্তরাল হয় ট্রাপিজিয়ামে, সেই দুইটা দৈর্ঘ্য দেওয়া থাকবে
এরপরে বেলুন বা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। সমগ্রতলের ক্ষেত্রফল এটাকে আমরা একটু শর্টকাটে লিখতে পারি। সমগ্রতলের ক্ষেত্রফলটা এইভাবে লেখা যায় 2πr × r+h, অর্থাৎ এই দুইটার থেকে 2πrটা কমন আসে। তো এটার থেকে আপনার জন্য এটা অনেক সহজ হবে। এরপরে বেলুনের আয়তনের সূত্র πr²h, গোলকের ক্ষেত্রফল 4πr², আর গোলকের আয়তন 4/3πr³। তো এখানে সবগুলো সূত্র দেওয়া আছে, সূত্রগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। তো যে সূত্রটা দেওয়া নাই সেটা আমি দেখাবো। ধরেন সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু সমান এ বি সি। সমবাহু ত্রিভুজে দেখেন, তার মানে তিনটা বাহুই কিন্তু সমান, সবগুলা বাহুই সমান হবে। সমবাহু ত্রিভুজের শর্ত হচ্ছে এটা। এখন এই যে এখান থেকে যদি আমি এখানে একটা লম্ব আঁকি, এটাকে বলা হয় মধ্যমা। তো আমি এটার নাম দিলাম এ ডি। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো এখান থেকে আপনারা আরেকটা সূত্র মনে রাখবেন, যে মধ্যমাটা বের করার সূত্র। অনেক সময় এখান থেকে মধ্যমাটা বের করতে বলে। তো মধ্যমা বের করার সূত্র হচ্ছে √3/2 × a। এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, এটা হচ্ছে মধ্যমার সূত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এই সূত্রটা এখানে দেওয়া ছিল না, কিন্তু এটা মনে রাখতে হবে। সূত্রটা সবাই বুঝছেন কিনা? সমবাহু ত্রিভুজের মধ্যমার সূত্রটা নোট করে রাখবেন। এখন আমরা অঙ্ক শুরু করব। দেখুন 1 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, বিষমবাহু ত্রিভুজে ত্রিভুজ ABC এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে AD মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল x বর্গ মিটার। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? অর্থাৎ এখানে প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা যদিও জটিল মনে হয়, চিত্রটা আঁকবেন। এরকম প্রশ্ন থাকলে আগে চিত্রটা আঁকবেন। চিত্রটা যদি আঁকতে পারেন দেখবেন প্রশ্নটা অনেক ইজি হয়ে যাবে। তো আমরা একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি। এখন বলা আছে কি, দেখেন এডি মধ্যমা। তো যেহেতু এ এখানে, তাহলে এটা হবে মধ্যমা, এডি মধ্যমা, এটা মাঝ বরাবর আসবে। এখন তাহলে এই যে এডি মধ্যমা এ বি সি ত্রিভুজটাকে কি করছে, দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করে। তার মানে এখানে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এখন প্রশ্ন দেওয়া আছে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল এ বি ডি, অর্থাৎ এটার ক্ষেত্রফল দেওয়া আছে এক্স। তাহলে এটার ক্ষেত্রফল যদি এক্স হয়, তাহলে এটার ক্ষেত্রফলে কি হবে, এক্স হবে। এখন আমাকে বের করতে বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এবিসি মানে কি, পুরো ত্রিভুজটা না? তো পুরো ত্রিভুজটা তো এখানে এবিডি আর দ্বিগুণ। তাহলে আমরা এখন দুইটা ত্রিভুজের একসাথে যদি ক্ষেত্রফলটা বের করতে যাই, তাহলে দুইটা যোগ হবে, অর্থাৎ এক্স প্লাস এক্স, তার মানে 2x হবে উত্তর। দেখেন এটা সবাই বুঝছেন কিনা? যারা এখনো জয়েন করেন নাই, আপনারা তাদেরকে কমেন্টে মেনশন করেন, তাহলে দেখতে পাবে তারা। 1 নম্বর অঙ্কটা সবাই বুঝছেন? এরপরে দেখেন 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্ন বলছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4, 5 ও 3 ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখেন এখানে কিন্তু 3টা বাহু 3 রকম, তার মানে আমরা বলতে পারি বিষমবাহু ত্রিভুজ। তো তার আগে আমরা চেক করব যে এটা সমকোণী ত্রিভুজ হয় কিনা। যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা সহজ একটা সূত্রের মাধ্যমে ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে এখানে বড় যে বাহুটা থাকে অবশ্যই সেটাই আমরা অতিভুজ ধরবো। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ যদি এখানে 5 হয়, 5 স্কয়ার মানে 25। এখন দেখেন তো এই বাকি দুইটার বর্গের সমষ্টি 25 হয় কিনা। 4কে স্কয়ার করলে কত হয়, 16। এটার সাথে যদি
3কে স্কোয়ার করলে 9, দেখেন এই 16 আর 9 যোগ করলে কিন্তু 25 হয়। তার মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, শর্তটা যেহেতু মানছে তার মানে আমরা বলতে পারি এটা সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা সূত্রটা জানি কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন কোনটা ভূমি কোনটা উচ্চতা এটা বের করা আমারটা দরকার নাই। দেখেন যেটা অতিভুজটা বাদ দিলে বাকি যে দুইটা থাকে সেই দুইটার মধ্যে অবশ্যই একটা লম্ব আছে একটা ভূমি আছে। তাহলে আমি এখানে মানটা বসাবো শুধু হাফ ইন্টু 4 ইন্টু 3। এখন এই যে 2 দিয়ে 4কে কাটলে কত হয়, 2, 3 দুগুণে 6, তার মানে এটা উত্তর হবে 6 বর্গ ফুট। যদি এটা সমকোণী ত্রিভুজ না হইতো তখন কিন্তু ওই রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ওই সূত্র যাওয়া লাগতো। তো আগে দেখবেন যে সমকোণী ত্রিভুজ হয় কিনা, সমকোণী ত্রিভুজ হইলে এইভাবে সহজে মানটা বের করা যাবে। দুই নম্বরটা বুঝছেন? দেখেন 3 নাম্বারটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, সেম 2 নাম্বারটার মতো, এটা আপনারা নিজেরা করবেন। 4 নাম্বারটা দেখেন বলছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে। দেখেন সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এরকম শর্ত দেওয়া থাকলে একটা সহজ সিস্টেম আছে। যদি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলা থাকে তাহলে একটা শর্টকাট সূত্র মনে রাখবেন, সূত্রটা হচ্ছে হাফ ইন্টু অতিভুজ স্কোয়ার, হাফ ইন্টু অতিভুজ স্কোয়ার 1/4 ইন্টু 16 স্কোয়ার। দেখেন যদি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলা থাকে তাহলে সূত্রটা হচ্ছে 1/4 ইন্টু অতিভুজ স্কোয়ার, অতিভুজের মানটা দেওয়া থাকবে। তাহলে এখন এই 1/4 ইন্টু আমরা 16কে স্কোয়ার করবো না, 16কে স্কোয়ার না করে এটাকে 2 বার লেখা যায় না, 16 ইন্টু 16 দেওয়া যে কথা, 16 স্কোয়ার একই কথা। এখন এই 4 দিয়ে 16কে কাটলে কত হয়, 4 হয়। তো 4 আর 16 গুণ করলে 64, তার মানে এই 64ই হচ্ছে এটার উত্তর। যদি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলা থাকে তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে পারবেন। সানজিদা ইসলাম কোনটা বোঝেন নাই, নাম্বারটা বলেন। নিশা আক্তার জিজ্ঞেস করছে কয় নাম্বার লেকচার, এটা 4 নাম্বার লেকচার। জান্নাতুল নিসা ওটা 1/2 হবে না, 1/4 হবে, সূত্রটা 1/4 ইন্টু অতিভুজ স্কোয়ার, 1/4 ইন্টু অতিভুজ স্কোয়ার। 4 নাম্বারটা হচ্ছে যদি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলা থাকে তাহলে সূত্রটা হচ্ছে 1/4 ইন্টু অতিভুজ স্কোয়ার। এই যে 1/4, এখন দেখেন 16কে স্কোয়ার না করে আমরা 16 ইন্টু 16 2 বার লিখবো যাতে কাটাকাটি করা সহজ হবে। এখন 4 দিয়ে 16কে কাটলে কত হয়, 4, এই 4 আর 16 গুণ করলে হয় 64, 64 হচ্ছে উত্তর। 4 নম্বর পর্যন্ত সবাই বুঝছেন? আপনারা দ্রুত কমেন্ট করবেন, কমেন্টে শুধু ডি অথবা সি লিখবেন, ডিতে ডান, সিতে ক্লিয়ার। এরপরে দেখেন 5 নাম্বার প্রশ্ন বলা আছে একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল কত। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বলছি √3/4 ইন্টু এ স্কোয়ার। এখানে এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা লিখতে পারি √3/4 ইন্টু এর মান এক বাহু বলা আছে 4, তাহলে আমরা 4 স্কোয়ার
√3/4, 4কে স্কোয়ার করতে পারেন অথবা 2বার লিখতে পারেন 16। এখন এই যে 4 দিয়ে 16কে কাটলে হয় 4, তার মানে এখানে থাকে 4, এখানে √3, 4√3, এটা হচ্ছে উত্তর, এই 4√3, খ নাম্বার। রিমঝিম ইসলাম, আপনি হয়তো সবগুলো অঙ্ক মনোযোগ দিয়ে দেখেন না, এই কারণে বুঝতে পারেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। 5 নাম্বারটা বুঝছেন সবাই? আপনারা সাথে সাথে কমেন্ট করবেন। হ্যাঁ, 5 নাম্বার উত্তর বি। এরপর দেখেন 6 নাম্বার, সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখেন এটা কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, পরিসীমা দেওয়া আছে। তো ত্রিভুজের পরিসীমা মানে 3 বাহুর সমষ্টি। তাহলে আমরা বলতে পারি এই 3a সমান হচ্ছে 6। তো এখন এখান থেকে আমি এর মানটা বের করব। এর মানটা কি আসে? 6/3, 2। এখন এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফল বের করার জন্য আমাকে এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এখন যেহেতু আমি এক বাহুর দৈর্ঘ্য বের করছি, এখন আমি ক্ষেত্রফলের সূত্র যাব। ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু a স্কোয়ার। এ না বসায় একবারে মানটা বসাই দেবো 2, 2কে স্কোয়ার করলে 4। এখন এই 4 কাটা যায়, কি থাকে? √3, অর্থাৎ এটা ক্ষেত্রফল হবে √3। প্রশ্নটা ভালো করে খেয়াল করবেন। তমাল চৌধুরী, খালি বোর্ডে সমাধান করলে ভালো হতো। ঠিক আছে, খালি বোর্ডেই করব। দেখেন 6 নাম্বারটা দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? দেখেন ত্রিভুজের পরিসীমা মানে 3 বাহুর যোগফল। তাহলে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি কি? 3a। 3a সমান 6 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। এখান থেকে আমি এর মানটা বের করব। এর মানটা কি আসে? 6/3, তার মানে 2। এই 2 হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এখন এক বাহুর দৈর্ঘ্য দিয়ে আমি ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a স্কোয়ার। এখানে এর মানটা বসাবো, √3/4, এই এর মান হচ্ছে 2, 2কে স্কোয়ার করলে 4, এই 4 কাটা যায়, √3, অর্থাৎ এটার ক্ষেত্রফল ছিল √3। হ্যাঁ রিমঝিম ইসলাম, আপনি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে সবগুলাই বুঝতে পারবেন। জান্নাতুল নিসা, এটাই 6 নাম্বার, ভালো করে খেয়াল করেন। 6 নাম্বার অঙ্কটা পরিসীমা দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। তো পরিসীমা দেওয়া থাকলে সেখান থেকে আগে আমাকে বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a, যেহেতু সমবাহু ত্রিভুজ 3a, তার মানে এখন আমি এর মানটা বের করবো। এর মানটা কীভাবে বের করবো? 3টা এই পাশে গুণন, ওই পাশে গেলে ভাগ হবে। 6কে 3 দিয়ে ভাগ করলে 2, এরপরে ক্ষেত্রফলের সূত্র দিবেন। এখন বুঝছেন? এটাই 6 নাম্বার অঙ্ক। এরপর দেখেন 7 নাম্বার, বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং অপর বাহুটি 2 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে মনে রাখবেন 2টা বাহু সমান থাকে, আর যেটা সমান থাকে না সেটাকে আমরা ভূমি ধরি, ভূমি। তাহলে এখানে একটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, যেটাকে আমরা এ ধরবো, আর অপর বাহুটা হচ্ছে ভূমি, যেটাকে আমরা বি ধরি। তাহলে এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, 7 নাম্বার অঙ্ক। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে যেটা মনে রাখবেন, বি হচ্ছে ভূমি আর এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিমাপটা কত দেওয়া ছিল? দেখেন সমান সমান দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর অপর বাহু মানে ভূমি দেওয়া আছে 2। তাহলে ভূমি বি হচ্ছে 2 সেন্টিমিটার,
এই 4 ইন্টু এর মান দেওয়া আছে 3 মাইনাস বি এর মান হচ্ছে 2, তাহলে এখানে কি থাকে 1/2 থাকে। এখন দেখেন এই যে 3 কে স্কোয়ার করলে 9, 4-এর সাথে 9 গুণ করলে 4 নং 36 মাইনাস 2 দুগুণে 4, এই 36 থেকে 4 গেলে 32। তো 32কে যদি আমরা সরাসরি রুট দেই তাহলে পয়েন্টের মান আসবে, আমরা পয়েন্টে নিয়ে আসবো না, এইটা লিখবো 4 গুণন 8, 4 8 32 হয়। তো এটা লেখার কারণ হচ্ছে দেখেন এই 4-এর কিন্তু বর্গমূল আছে, 4-এর বর্গমূল হচ্ছে 2, 8-এর কোনো বর্গমূল নেই, তাহলে রুট 8 থাকবে। এই 2 আর 2 কাটা যায়, তো রুট 8 আর 1 গুণ করলে রুট 8, এটার উত্তর হচ্ছে রুট 8। দেখেন 7 নম্বর অঙ্কটা সবাই বুঝছেন কিনা, এটা হচ্ছে সমদ্বিবাহু। তো সমদ্বিবাহু ত্রিভুজে যেটা মনে রাখবেন, বি হচ্ছে ভূমি, বি হচ্ছে ভূমি, আর এ হচ্ছে সমান সমান বাহু, এ সমান সমান বাহু, এটা মনে রাখবেন। দেখেন এটা বুঝছেন কিনা। সাত নাম্বারটা বুঝছেন সবাই? অফলাইনে স্টুডেন্ট কি এখানে ক্লাস করে? 7 নাম্বারটা সবাই ক্লিয়ার? আচ্ছা একটু দেখেন, দেখে দেন আমাকে। পরে দেখেন 8 নাম্বারটা, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার, অপর দুইটি বাহু প্রতিটি 10 মিটার। তার মানে ভূমি দেওয়া আছে 16 মিটার এবং অপর দুইটি বাহু 10 মিটার, তার মানে সমান সমান বাহু হচ্ছে 10 মিটার। তাহলে এটা হচ্ছে এ আর ভূমি হচ্ছে বি। ক্ষেত্রফল এটাও কিন্তু আগেরটার মতোই, তারপর আমি অঙ্কটা দেখাই দিব। তাহলে ভূমি 16 সমান সমান বাহু 10। দেখেন সূত্র এটাই, ভূমি দেওয়া আছে 16, এখন বি এর মান দেওয়া আছে 16, এ দেওয়া আছে 10। এখন আমরা এখানে মানটা বসাবো, তাহলে দেখেন এর মান যদি আমি 10 বসাই, 10 স্কোয়ার মাইনাস বি এর মান 16, 16কে 4 দিয়ে কাটলে হয় 4। এখন দেখেন 10কে স্কোয়ার করলে 100, 100কে 4 দিয়ে গুণ করলে হয় 400, 16কে স্কোয়ার করলে হয় 256। এখন এই 400 থেকে 256 বিয়োগ করলে 144। একশো 144-এর বর্গমূল হচ্ছে 12, এই 12 আর 4 গুণ করলে 4 12 48, এই 48 হচ্ছে উত্তর। এটা 8 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার আর 8 নাম্বার দুইটা প্রশ্ন একই ছিল। এরপরে 9 নাম্বারটা দেখেন, একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13, 14, 15 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ দেওয়া আছে, তাহলে আমাদের পরিসীমা সূত্র যাইতে হবে 13, 14, 15। তো 3টা বাহুর পরিমাপ ছিল 13, 14, 15, তাহলে ধরেন আমরা এ ধরলাম 13, বি হচ্ছে 14, সি 15। এখন এখান থেকে আমরা এস এর মান বের করবো, এস হচ্ছে অর্ধ পরিসীমা, এই 3টা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, এস হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে দেখেন 13, 3, 14, 42, 42 ভাগ 2 থাকে কত? 21, অর্থাৎ এস এর মান বের হইল 21। এখন আমরা ক্ষেত্রফলের সূত্র যাব, ক্ষেত্রফলের সূত্র কি? এস ইন্টু এস মাইনাস এ,
এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি। এস এর মান দেওয়া আছে 21, এখানে হবে 21 মাইনাস 13, 21 মাইনাস 14, 21 মাইনাস 15। 21, দেখেন 21 থেকে 13 গেলে কত থাকে 8, তাহলে 21 থেকে 14 গেলে 7, 21 থেকে 15 গেলে 6। এখন দেখেন আমরা যদি সবগুলো সংখ্যা গুণ করে বর্গমূল বের করতে যাই তাহলে অনেক বড় একটা সংখ্যা আসবে, সময় বেশি লাগবে। আমরা এইভাবে করব না, এখানে একটু টেকনিক খাটাবেন। টেকনিকটা হচ্ছে দেখেন আমরা এই 8কে ভাঙাবো, 8কে ভাঙায় কিন্তু 4 গুণন 2 লিখতে পারি। তাহলে এই যে 4 গুণন 2, 2কে আমরা 21 এর সাথে গুণ করলে হবে কি 42। তাহলে এখানে কি থাকলো 4 থাকে 4, এখন 6 7 42। এখন এই যে 4কে কিন্তু আবার ভাঙাইতে পারি কি 2 গুণন 2। এটাকে কিভাবে ভাঙানো যায় 42, অর্থাৎ জোড়াগুলো আমরা একসাথে নিয়ে আসলাম 42 দুইটা। এই 4কে ভাঙাইতে পারি 2 গুণন 2। এখন দেখেন তো বর্গমূলের সিস্টেম হচ্ছে আমরা এরকম দুইটা মানে এক জোড়া থেকে একটা সংখ্যা নিব। যেমন 42 এখানে 2 বার আছে, তাহলে আমরা একটা নিব, একটা 42, এরপর 2 দুইটা আছে একটা নিব। তাহলে এখন এই দুইটা গুণ করলে আমার বর্গমূলটা বের হবে 42 দোকানে 84, অর্থাৎ এই 84 হচ্ছে এটার উত্তর। লাভলি জিজ্ঞেস করছেন শর্টকাট, দেখেন এটার জন্য কোনো শর্টকাট সিস্টেম নাই, যেগুলো শর্টকাট আছে সেগুলো আমি দেখাই দিব। এটা আপনাকে এইভাবেই করতে হবে। দেখেন এটা বুঝছেন কি না, যেগুলো শর্টকাট আছে আমি শর্টকাট দেখাই দেই, এটার কোনো শর্টকাট নেই। পরের প্রশ্ন দেখেন, 10 নম্বর অঙ্কটা সেম 9 নাম্বার, নিজেরা বাসায় করবেন। 11 নম্বর দেখেন বলা আছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a মিটার হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। অর্থাৎ এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তো ক্ষেত্রফল বের করার জন্য আমার বাহুর দৈর্ঘ্য লাগবে। তো বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য, দেখেন এখানে যেহেতু জায়গা আছে এখানে দেখাবো। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহু, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য। কর্ণ হচ্ছে √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন এখান থেকে কর্ণ দেওয়া আছে a, তার মানে আমি এটা লিখতে পারি a সমান √2 ইন্টু বাহু। তো এখান থেকে আমি যদি বাহুর দৈর্ঘ্যটা বের করি তাহলে বাহুর দৈর্ঘ্যটা কি আসে a/√2। তার মানে এই যে বর্গক্ষেত্রে কর্ণ দেওয়া ছিল, আমি কর্ণের সূত্র জানি √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তো কর্ণ দেওয়া আছে a, তার মানে a সমান √2 ইন্টু বাহু। এখন আমি বাহুর দৈর্ঘ্যটা বের করলাম, বাহুর দৈর্ঘ্যটা কি আসে a/√2। তো যেহেতু আমি বাহুর দৈর্ঘ্যটা এটা পাইলাম, তাহলে ক্ষেত্রফল চাইছে, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার, তার মানে এটাকে স্কোয়ার করলে কি হবে ক্ষেত্রফল হবে, একে স্কোয়ার করলে কি হয় a স্কোয়ার, আর √2কে স্কোয়ার করলে শুধু 2, তার মানে a²/2। এটা হচ্ছে এটার উত্তর। 11 নম্বরটা বুঝছেন? 11 নম্বর উত্তর হচ্ছে ক। তো দেখেন আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, যেটাতে 3500 টাকা ছাড়ে ভর্তি হতে পারবেন, অফলাইন এবং অনলাইন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে একটি বর্গের কৌণিক দৈর্ঘ্য
দেখেন বর্গের কৌণিক দৈর্ঘ্য আর কর্ণ একই জিনিস, তাহলে √10 হলে আর ক্ষেত্রফল কত? অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে √10, তাহলে বর্গের কর্ণের হচ্ছে √2a, তার মানে √2a, এটা সমান দেওয়া আছে √10। প্রশ্নে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য √10, তাহলে এখান থেকে আমরা এর মান বের করব। এ হচ্ছে √10 ভাগ √2। এখন এটা এর মান, এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, তো আমাকে ক্ষেত্রফলটা বের করতে বলছে। তাহলে ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার, বর্গের ক্ষেত্রফল a স্কয়ার √10 √2। তাহলে স্কয়ার করলে উপরে নিচে দুই জায়গা থেকে রুট কাটা যায়, 5, অর্থাৎ এটা ক্ষেত্রফল হবে 5। দেখেন এটা বুঝছেন কিনা সবাই? 12 নম্বর অঙ্কটা। তমাল চৌধুরী বলছেন আমরা অলরেডি ভর্তি আছি। আপনি ভর্তি হয়েছেন, আপনার পরিচিত যারা আছে তাদেরকে অফারটার কথা জানাতে পারেন। 12 নম্বর এই অঙ্কটা সবাই বুঝছেন কিনা? তেরো নম্বর প্রশ্নটা দেখেন, রম্বসের কর্ণদ্বয় পরস্পর D1 ও D2 একক হলে রম্বসটির ক্ষেত্রফল। এটা শুধুমাত্র সূত্র, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে এটাকে এইভাবে লিখতে পারি, হাফ D1 D2, যেহেতু কর্ণ দুইটা D1 D2 বলা আছে, শুধু সূত্রটা পড়লে কিন্তু এটা হয়ে যাবে, হাফ D1 D2। খ নাম্বার, সরাসরি সূত্র থেকে এই প্রশ্নটা ছিল। এরপরে দেখেন 13 নাম্বার প্রশ্ন, একটি রম্বসের কর্ণদ্বয় 4 সেন্টিমিটার ও 60 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? 14 নম্বর প্রশ্ন 13 নম্বরটার মতোই। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো একটা কর্ণ দেওয়া আছে 4, আরেকটা কর্ণ দেওয়া আছে 60। এখন এই 2 দিয়ে 4কে কাটলে হয় 2, তো 60 আর 2 গুণ করলে হয় 120। তার মানে উত্তর হবে 100। এখানে এই মানটা ভুল দেওয়া আছে, এটা 4 সেন্টিমিটার হবে না, 40 সেন্টিমিটার হবে। হ্যাঁ, প্রশ্নটা এখানে ভুল আসছে। একটি রম্বসের কর্ণদ্বয় এখানে হবে 40 সেন্টিমিটার আর এটা হবে 60 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে দেখেন, হাফ ইন্টু 40 ইন্টু 60। এখন এই 2 দিয়ে 40কে কাটলে হয় 20, তো 20 আর 60, 6 দুকানে 12, এই দুইটা শূন্য, অর্থাৎ 1200। এটার উত্তর হবে 1200। এই কর্ণটা 4 সেন্টিমিটার হবে না, 40 সেন্টিমিটার হবে। পনেরো নম্বর প্রশ্নটা 13-14 মতোই নিজেরা করবেন। 16 নম্বরটা দেখেন, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার, তাদের মধ্যবর্তী দূরত্ব 8 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? সমান্তরাল বাহুদৈর্ঘ্য 18 এবং 14। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা বা লম্ব দূরত্ব যেটা বলি, এটাকে আমরা এইচ ধরি, এইচ। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু এ প্লাস বি। এ আর বি হচ্ছে সমান্তরাল দুইটা বাহু, আর এইচ হচ্ছে লম্ব দূরত্ব অথবা উচ্চতা, প্রশ্নে যেটাই বলা থাকবে। তাহলে হাফ, একটা বাহু ছিল 18, আরেকটা ছিল 14, আর লম্ব দূরত্ব ছিল 8। এখন দেখেন এই দুটো যোগ করলে কি হয়, 30, 20, 32 ইন্টু 8। এই 2 দিয়া 8কে কাটলে হয় 4। এখন 4-এর সাথে 32 গুণ করলে 4 দোকানে 8, 3 4 12, অর্থাৎ 128। হ্যাঁ, এটা সাদা পেজেই করাইলাম, দেখেন এটা বুঝছেন কিনা সবাই?
দেখেন এই অঙ্কটা বুঝছেন কিনা, 16 নম্বরটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবেন, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এখানে এ আর বি হচ্ছে সমান্তরাল দুইটা বাহু, আর এইচ হচ্ছে লম্ব দূরত্ব অথবা উচ্চতা, যেটাই বলা থাকবে। 16 নম্বরটা বুঝছেন সবাই? হ্যাঁ, তাহলে দেখেন 17 নম্বরটা, একটি ট্রাপিজিয়াম ক্ষেত্রে সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব 8 মিটার এবং বাহু দুটির দৈর্ঘ্য 6 ও 9 মিটার হলে ক্ষেত্রফল কত? আগেরটার মতোই নিজেরা করবেন। আচ্ছা 17 নম্বর অঙ্কটা আপনারা নিজেরা করেন তো। 17 নম্বর অঙ্কটা, এই যে প্রশ্নটা নিচে, নিজেরা করে উত্তরটা কমেন্ট করে জানান তো কত আসে। দ্রুত করবেন সবাই। 15, 16, 17 তিনটা একই রকম। 17 নম্বর অঙ্কটা নিজেরা করেন। সতেরো নম্বর অঙ্কটা নিজেরা করেন, করে উত্তরটা কমেন্টে জানান। একজন জিজ্ঞেস করছেন 14 নাম্বার উত্তরটা ভুল আছে। 14 নাম্বার প্রশ্নটা ভুল দেওয়া আছে, একটা কর্ণ 4, ওটা 4 হবে না, 40 হবে। 40 ধরে দেখেন উত্তরটা 1200 আসবে। সতেরো নম্বর অঙ্কটা উত্তর কত আসে? দেখেন সূত্রটা কি ছিল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহু এখানে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে সূত্র অনুযায়ী কি হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটা যোগফল, 6 আর 9 কত হয়, যোগ করলে 15, ইন্টু লম্ব দূরত্ব বা উচ্চতা যেটাই থাকে কত আছে 8। এখন এই 2 দিয়ে 8কে কাটলে হয় 4, 4 আর 15 গুণ করলে কি হয় 60। 15, 16, 17 তিনটা অঙ্ক একই রকম। এরপরে দেখেন পরিমাপ, পরিমাপের এই যে অনেকগুলো সূত্র দেওয়া আছে, তো এখান থেকে আমি একটা কিলোমিটার, পরেরটা হচ্ছে হেক্টোমিটার, পরেরটা ডেকামিটার, পরেরটা শুধু মিটার, পরেরটা ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। দেখেন এইগুলো হচ্ছে সূত্র আপনার, এই যে প্রতিটা ঘরের ব্যবধান হচ্ছে 10, এখানে প্রতিটা ঘরের ব্যবধান 10। এখন আপনাকে যদি নিচে উপরের থেকে নিচের দিকে আসতে বলে তাহলে হয় গুণ, যদি নিচে উপরের থেকে নিচের দিকে আসতে হয় তাহলে গুণ করতে হয়, আবার যখন নিচের থেকে উপরের দিকে উঠতে হয় তখন ভাগ। আর বাকি যে সূত্রগুলো এখানে দেওয়া আছে এখান থেকে এটা মুখস্থ করতে হবে। যেমন এই যে 12 ইঞ্চিতে 1 ফুট, এই যে 1 মিটার 39.37 ইঞ্চি, 1 একর সমান কত বর্গ একক, 1 ঘনফুট সমান কত লিটার, 1 লিটার 1000 ঘন সেন্টিমিটার। সূত্রগুলো এখান থেকে মুখস্থ করবেন। দেখেন এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই সবগুলো মুখস্থের মান। যেমন 1 নটিক্যাল মাইল সমান, এখানে এটা ভুল দেওয়া আছে, এটা মাইল হবে, 1 নটিক্যাল মাইল সমান কত মিটার। MKS পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, MKS পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। 2 নম্বর প্রশ্ন,
নাম্বার হচ্ছে FPS পদ্ধতিতে ভরের একক হচ্ছে পাউন্ড। FPS পদ্ধতিতে ভরের একক পাউন্ড। 3 নম্বর উত্তর হবে খ। CGS পদ্ধতিতে ভরের একক গ্রাম। এরপর CGS পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। এই সেখানে যেগুলো আছে সবগুলাই মুখস্থ। 1 মিটার সমান কত সেন্টিমিটার, এটা হয়তো সবাই জানেন। 1 মিটারে 100 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলাই মুখস্থ করবেন। এখন এখান থেকে 11 নম্বর প্রশ্নটা দেখেন। 11 নম্বর প্রশ্নটা হচ্ছে একজন দৌড়বিদ 100 মিটার ট্র্যাকে 24 বার দৌড়ালে তার অতিক্রান্ত দূরত্ব কত হয়। দেখেন সে একবারে যদি 100 মিটার যায়, একবারে সে 100 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 24 বারে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। 24 ইন্টু 100, তার মানে 2400 মিটার। 2400 মিটার। এখন আমরা জানি 1 কিলোমিটারে 1000 মিটার। তাহলে এখানে দেখেন তো এটাকে বলা যায় না যে 2 কিলোমিটার প্লাস 400 মিটার। এটা দেওয়া আছে অপশনে, অর্থাৎ 2 কিলোমিটার 400 মিটার। দেখেন এই অঙ্কটা বুঝছেন কিনা 11 নম্বর। উর্মি আক্তার জিজ্ঞেস করছেন 18 থেকে 21 নম্বর। এখানে দেওয়া আছে 17 পর্যন্ত, আপনি 18 কোথায় পান। এরপরে দেখেন নিচে যা আছে সবগুলাই মুখস্থ মান, এই মানগুলা। এখন দেখেন একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এটা শুধু সূত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে √3/4 a², শুধু সূত্রটা। এরপর 2 নম্বরটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, আর মধ্যমার দৈর্ঘ্য কত। দেখেন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, বের করতে বলছে মধ্যমা। তো মধ্যমার একটা সূত্র কিন্তু আমি প্রথমেই বলছিলাম। বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে মধ্যমার সূত্রটা ছিল √3/2 ইন্টু এ। এখন এখানে এর মানটা বসাবো। এর মান হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, এ কত 2, এই 2 আর 2 কাটা যায়, কাটা গেলে শুধু √3। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। দেখেন এটা সবাই বুঝছেন কিনা। অর্থাৎ আমাকে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলছে। এটা হচ্ছে মধ্যমার সূত্র। মধ্যমার সূত্র হচ্ছে √3/2 এ। এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এর মানটা বসাবো। এই 2 আর 2 কাটা যায়, শুধু √3 আনসার। এইটা বুঝছেন 2 নম্বরটা। পরে দেখেন 3 নম্বরটা। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সেন্টিমিটার হলে উহার পরিসীমা কত। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা বের করতে বলছে। তো পরিসীমা বের করার জন্য প্রথমে আমাকে এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি। ক্ষেত্রফলের সূত্র ছিল √3/4 a²। এটা সমান দেওয়া আছে 36√3। এখন এখান থেকে আমরা এর মানটা বের করব। তাহলে a² সমান 36√3। দেখেন এই যে √3/4, এইটা এই পাশে 4/√3 হয়ে যাবে। এখানে গুণন, তো ওই পাশে গেলে ভাগ হবে। ভাগ হওয়ার পরে আমরা গুণন দিয়ে উল্টাই দিব। তো উল্টাইলে নিচেরটা উপরে, উপরটা নিচে। এখন দেখেন এই √3 কিন্তু কাটা যায়। তাহলে এখানে কি থাকে 36 × 4।
এটা হচ্ছে এ স্কোয়ারের মান, আমার লাগবে এ এর মান। তো এ সমান কি লেখা যায়, 36 × 4। এখন এই 36-এর বর্গমূল হচ্ছে 6, 4-এর বর্গমূল হচ্ছে 2, তার মানে 6 দোকানে 12, এর মান হচ্ছে 12। এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। আমাকে কিন্তু এক বাহুর দৈর্ঘ্য বের করতে বলা নাই, পরিসীমা বের করতে বলছে। তাহলে পরিসীমার সূত্র কি, ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a, 3 × এক বাহুর দৈর্ঘ্য 12, 3 12 36, অর্থাৎ এটা পরিসীমা হচ্ছে 36। দেখেন সবাই বুঝছেন কিনা। এটা ছিল ওই 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা সবাই বুঝছেন কিনা? হ্যাঁ, তাহলে পরেরটা দেখেন। 4 নম্বর প্রশ্নটা, ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি এবং কোণ সি 40 ডিগ্রি হলে বি কত? তাহলে ত্রিভুজ এবিসি এর এবি আর বিসি সমান। ধরেন এই একটা ত্রিভুজ এ বি সি, তো প্রশ্ন দেওয়া আছে এ বি এবং বিসি সমান, তার মানে এই বাহুটা এবং এই বাহুটা সমান। এখন সি সমান 40 ডিগ্রি হলে বি এর মান কত? এই সি কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি, তো এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে আমাকে বের করতে বলছে বি কোণের মানটা কত। এখন দেখেন এখানে একটা জিনিস মনে রাখবেন যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। যেহেতু এ বি আর বিসি সমান দেওয়া আছে, এ বি সমান বিসি, তাহলে এ বি বাহুর বিপরীত কোণটা কি হবে? সি। এ বি বাহুর বিপরীত কোণটা হচ্ছে সি, তার মানে এ বি বাহুর বিপরীত সি। আবার বিসি বাহুর বিপরীত কোণটা কি হবে? এ। বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এ, তার মানে এই কোণ সি এবং এ কোণ সমান। যে দুইটা বাহু সমান তাদের বিপরীত কোণগুলোও সমান হবে, এটাই হচ্ছে ত্রিভুজের শর্ত। এখন দেখেন তাহলে এ কোণ আর সি কোণ যদি সমান হয়, তো সি কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি, তাহলে এ কোণের মানও অবশ্যই 40 ডিগ্রি হবে। এ কোণের মান 40 ডিগ্রি। এখন আমাকে বের করতে বলছে বি কোণের মান কত। দেখেন ত্রিভুজের 3টা কোণ, তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই যে এ যোগ বি সি, 3টার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা সব সময়। এখন এখান থেকে এ কোণের মান আমি কত বের করলাম? 40, এবং সি কোণের মানও 40, অর্থাৎ এ কোণ এবং সি কোণ দুইটা কোণের সমষ্টি হচ্ছে 40 40 80 ডিগ্রি। তাহলে সি কোণ বি কোণের মানটা কত আসে? 100 ডিগ্রি। দেখেন এটা বুঝছেন কিনা। আমার প্রশ্ন দেওয়া ছিল সি কোণটা দেওয়া আছে এবং এ বি আর বিসি দুইটা বাহু সমান দেওয়া আছে। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে বাহু দুইটা সমান তাদের বিপরীত কোণগুলোও সমান। এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি এবং বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এ, তাহলে এ কোণ আর সি কোণ অবশ্যই সমান। তো সি কোণের মান যদি 40 হয় তাহলে এ কোণের মানও 40 হবে। এখন এই দুইটার মান যদি 40 40 হয় তাহলে দুইটার সমষ্টি 80, তাহলে এই কোণটার মান কত হবে? 180 বিয়োগ 80, 100 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখেন এটা বড় না, এটা আপনি মুখে মুখে উত্তর বের করতে পারবেন। যখন আপনি দেখবেন যে এটা মান 40 দেওয়া আছে, তাহলে যেহেতু এটাও সমান তাহলে এটাও 40, এখন দুইটা সমষ্টি কত? 80 ডিগ্রি। আর আপনি জানেন যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে দুইটা কোণের সমষ্টি যদি 80 ডিগ্রি হয়, অপর কোণটা কি হবে? 180 বিয়োগ 80, তার মানে 100 ডিগ্রি। এগুলো মুখে মুখে বের করা যায়। এরপর দেখেন বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে 5 নাম্বারটা। উৎপন্ন কোণদ্বয় অবশ্যই স্থূলকোণ হবে। ধরেন এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এখন এই বাহুটাকে যদি আমি বর্ধিত করি এবং এই বাহুটাকে আমি বর্ধিত করব, তাহলে এখানে কোণটা উৎপন্ন হবে, এই কোণটা উৎপন্ন হবে, এটা অবশ্যই কি স্থূলকোণ না? স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ থেকে বড় কোণগুলা। দেখেন এখানে যে কোণটা হবে এটা কিন্তু 90 ডিগ্রি বা এক সমকোণ থেকে বড়। একইভাবে এখানে কোণটাও এক সমকোণ থেকে বড়, তার মানে এগুলো হবে স্থূলকোণ।
এরপর দেখেন 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর অঙ্কটা কিছুক্ষণ আগে করলাম, এখন আবার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার, অপর বাহুর প্রতিটি 10 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল 48 বর্গমিটার। এটা আমরা প্রথম দিকেই অঙ্কটা করছি। 7 নম্বর অঙ্কটাও আগেই করা। 8 নম্বর প্রশ্নটা দেখেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মিটার, তাহলে ভূমির দৈর্ঘ্য 6 মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে আমরা বি দ্বারা প্রকাশ করি। বি হচ্ছে 6 এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য বলছে ভূমির 6/5 অংশ। তার মানে ভূমি এইটা। এখন এই 6 আর 6 কাটা যায়, কি থাকে? 5 থাকে। তার মানে বি এর মান 6 এবং এ এর মান 5। তা এখন আমাকে বের করতে বলছে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? 8 নম্বর প্রশ্নটা। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4√4a² মাইনাস b²। 4a² মাইনাস b²। এখন দেখেন বি এর মানটা কত? 6, নিচে 4। এখন এই যে এর মান যদি 5 হয়, তাহলে 5কে স্কোয়ার করলে 25, 4 25-এ 100, মাইনাস বি এর মান কত? 6, 6কে স্কোয়ার করলে 36। এটাকে 2 দিয়ে কাটো, উপরে থাকে 3, নিচে থাকে 2। এখন এখানে 100 থেকে 36 বিয়োগ করলে থাকে 64। 3/2, 64কে বর্গমূল করলে 8। এই 2 দিয়ে 8কে কাটলে হয় 4, 3 4 12, অর্থাৎ এটার ক্ষেত্রফল হচ্ছে 12। এরপর 9 নম্বরটা দেখেন, একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 7, 8 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখেন এটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে পরিসীমা সূত্র। এই অঙ্কগুলো আমরা আগে করছি। 9, 10 একই রকম অঙ্ক। 11 নম্বর প্রশ্নটা দেখেন, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখেন সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলা আছে। তো সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের একটা শর্টকাট সূত্র বলছিলাম, 1/4 ইন্টু অতিভুজ স্কোয়ার। অতিভুজ দেওয়া আছে 12, তাহলে 12 স্কোয়ার। 1/4 আমরা 12কে স্কোয়ার না করে 12কে 2 বার লিখব। এই 4 দিয়ে 12কে কাটলে হয় 3, 3 আর 12 গুণ করলে 3 12 36। তার মানে এটা উত্তর হবে 36। এটা তখনই দিতে পারবেন যখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা থাকবে। বারো নম্বর প্রশ্নটা, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 16। 11 নম্বরটার মতোই। 13 নম্বর বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, অপর বাহুটি, অর্থাৎ এটা বলছে ওই সমদ্বিবাহু ত্রিভুজ b/4√4a² মাইনাস b², এই সূত্র। 14 নম্বর, একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা বিষমবাহু ত্রিভুজ, পরিসীমা অর্ধ পরিসীমা বের করতে হবে। 16 নম্বরটা, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? দেখেন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, ক্ষেত্রফল বের করতে বলছে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এই হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এখন এই এর মান দেওয়া আছে ওখানে 6, তাহলে 6কে স্কোয়ার, 4, 6কে স্কোয়ার করলে 36। এই 4 দিয়ে 36কে কাটলে হয় 9, তার মানে 9√3। দেখেন এটা হচ্ছে 9√3। হ্যাঁ 36। 16 নম্বর অঙ্কটা, এটা 16 নম্বর। দেখেন 16 নম্বরটা বলছেন কিনা সবাই?
পরের প্রশ্নগুলো দেখেন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার, প্রস্থ দেওয়া আছে 40 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 50 গুণন 40, 50 গুণন 40, যেহেতু আয়তক্ষেত্র বলছে তাহলে 4 আর 5 গুণ করলে 20 আর 2টা 0, অর্থাৎ 2000 বর্গ মিটার। 1 নাম্বার উত্তর হবে 2000। পরে 2 নাম্বারটা দেখেন, বলা আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 70 মিটার, এখানে দেওয়া আছে মিটার, আর এখানে প্রস্থ বলা আছে 45 সেন্টিমিটার। তাহলে দেখেন দুইটা কিন্তু 2 এককে দেওয়া আছে, আমাকে দুইটা 1 এককে বানাইতে হবে। আপনার অপশনে দেখবেন যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে এটাকে সেন্টিমিটার বানাবেন, আর অপশনে উত্তরটা যদি মিটারে দেওয়া থাকে তাহলে এই সেন্টিমিটারকে মিটারে বানাবেন। এখন সেন্টিমিটারকে মিটারে বানানোর শর্ত হচ্ছে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখেন, এটা দৈর্ঘ্য দেওয়া আছে 70, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যকে আমরা এ ধরলাম, এ হচ্ছে 70, আর বি, প্রস্থকে বি ধরলাম, বি দেওয়া আছে 4500 সেন্টিমিটার। তার মানে এটাকে 100 দ্বারা ভাগ করলে মিটার হবে, 100 দ্বারা ভাগ করলে কি হবে? মিটার। এই 2টা 0 কাটা যায়, 45 থাকে, তার মানে মিটার করলে হবে 45। এখন এই 70 আর 45 গুণ করলেই উত্তরটা বের হবে, যেহেতু আয়তক্ষেত্র বলছে। 70 আর 45 গুণ করলে এই, আর 2 নাম্বারটা উত্তর হচ্ছে 3150 বর্গ মিটার। দেখেন এটা বুঝছে কিনা। আপনারা কমেন্টে নিজেরা কথা না বলে অঙ্কটা বোঝার চেষ্টা করেন, ক্লাসের দিকে মনোযোগ দেন। চার নাম্বারটা দেখেন, দেওয়া আছে একটি, 3 নাম্বারটা দেখেন, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত, কর্ণ এবং পরিসীমা। এই অঙ্কগুলো আপনারা সূত্রটা যদি জানা থাকে তাহলে অঙ্কটা সহজে বের করতে পারবেন। দেখেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তো দৈর্ঘ্য বের করতে বলছে। বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সবই কিন্তু সমান, তার মানে আপনি যদি ক্ষেত্রফলকে বর্গমূল করেন তাহলে কিন্তু দৈর্ঘ্য বের হবে। তো যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে 400, তাহলে 400কে রুট করলে কি হবে? দৈর্ঘ্য বের হবে না? দৈর্ঘ্য সমান এই 400কে রুট করলে, অর্থাৎ ক্ষেত্রফলকে রুট করলেই দৈর্ঘ্য বের হবে। 400কে রুট করলে আসে 20, এই যে 4কে রুট করলে 2 আর 0, দুইটা থেকে একটা নিয়ে আসতে হয় জোড়ায় জোড়ায়, এক জোড়া থেকে একটা 20। এরপর দেখেন কর্ণ, বর্গের কর্ণের সূত্র কি? √2 ইন্টু এ। এখন এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, তার মানে এই √2 এর সাথে এ গুণ করবেন, যা আসবে তা। এরপরে বলা আছে পরিসীমা, বর্গের পরিসীমা কি? বর্গের 4টা বাহু সমান, তাহলে পরিসীমা হবে 4a, এ হচ্ছে এক বাহু, তার মানে 4 ইন্টু 20, যা আসে তাই উত্তর। 3 নম্বর অঙ্কটা সবাই বুঝছেন? চার নাম্বার দেখেন, বেলুনের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে আর, বেলুনের ব্যাসার্ধ আর, উচ্চতা h হলে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, এই সূত্র দিয়ে বের করবেন, যা আসবে তাই উত্তর। এরপরে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr × r+h, এটা হচ্ছে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল উপরেরটা, আর নিচেরটা বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল। 4 নম্বর প্রশ্নটা এই দুইটা সূত্র শুধু মানটা বসাবেন। পায়ের মান হচ্ছে 3.1416, এটা হচ্ছে পায়ের মান। পাঁচ নাম্বার দেখেন, গোলকের ব্যাসার্ধ, তার মানে এটা হচ্ছে আর এর মান, এটা উচ্চতা h এর মান,
হলে ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল এবং আয়তন। গোলকের ক্ষেত্রফলের সূত্র 4πr², আর আয়তন হচ্ছে 4/3πr³ সূত্রে শুধু মানটা বসাবেন, যা আসবে তাই উত্তর। দেখেন পরে 6 নম্বর বলছে বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল এবং পরিসীমা। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², শুধু মানটা বসাবেন, বের হয়ে আসবে। এরপরে 7 নম্বর বলছে একটি সামান্তরিকের ভূমি দেওয়া আছে 20 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। দেখেন দুইটা কিন্তু একই এককে দেওয়া আছে, তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা, তারপরে দুইটা গুণ করলে কিন্তু মানটা বের হবে। 8 নম্বর অঙ্কটা দেখেন, এটা আমি করাবো। 8 নম্বর বলা আছে 1 কুইন্টাল চালের দাম 800 টাকা হলে 7 কেজি চালের দাম কত? এখন এখান থেকে যেটা আপনাকে মনে রাখতে হবে, 1 কুইন্টাল মানে 100 কেজি, 1 কুইন্টাল মানে 100 কেজি। তাহলে 100 কেজি চালের দাম যদি 800 টাকা হয়, 7 কেজি চালের দাম কত বের করতে বলছে। তার মানে আমি লিখতে পারি 100 কেজি চালের দাম, 100 কেজি চালের দাম কত? 800 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কম হবে, কম হলে ভাগ হয়, তো কি হবে? 8 হবে। তাহলে দেখেন 1 কেজি চালের দাম যদি 8 টাকা হয়, আমাকে বের করতে বলছে 7 কেজি চালের দাম। তাহলে 7 কেজি চালের দাম কি হবে? 8 × 7, 7 × 8 = 56 টাকা। দেখেন এটা বুঝছেন কিনা? ওখানে প্রশ্নে বলা আছে 1 কুইন্টাল চালের দাম, 1 কুইন্টাল মানে 100 কেজি, এটা মনে রাখতে হবে। এরপরে দেখেন 10 ঘনফুট একটি চৌবাচ্চায় কত লিটার পানি ধরে? এখন এখানে আপনাকে যেটা মনে রাখতে হবে যে 1 ঘনফুট সমান কত লিটার। তো যেটা মনে রাখবেন 1 ঘনফুট সমান এই 28.67 লিটার। তাহলে 1 ঘনফুট সমান যদি এত লিটার হয়, তাহলে 10 ঘনফুট সমান কি হবে? এটার সাথে 10 গুণ হবে, 10 গুণ হলে যা হবে তাই উত্তর। শুধু মানটা মনে রাখবেন, 1 ঘনফুট সমান 28.67 লিটার। এখন দেখেন এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, এটা কিন্তু আপনার ওই ক্যালকুলেশন করার দরকার নাই, এখানে যতটা শূন্য থাকবে দশমিকটা তত ঘর আগাবে। তারপরে যে 2, 8, 6 দেখেন এখানে কিন্তু 6 আগে দশমিক আছে, তাহলে যেহেতু একটা শূন্য দিয়ে আমরা গুণ করব, দশমিকটা এক ঘর আগাবে, এই 6 পরে যাবে, এই 286.7। এখানে দেখবেন যতগুলা 10 গুণ হয় দশমিক এক ঘর করে সামনে যায়। তো এখানে যে মানটা মনে রাখবেন 1 ঘনফুট সমান কত লিটার। আচ্ছা এরপরে দেখেন সূচক। তো আমরা প্রথমে সূচকের সূত্রগুলো লিখব, যদি এখানে দেওয়া আছে। সূচকের সূত্র, তো সূচকের প্রথম যে সূত্রটা হচ্ছে 1 নাম্বার a পাওয়ার m ইন্টু a পাওয়ার n। দেখেন তো এই সূচকে নিচে যেগুলো থাকে এগুলোকে বলা হয় বেস বা ভিত্তি, আর উপরের সংখ্যাগুলোকে বলা হয় পাওয়ার। এই যে নিচে এ আছে, এটাকে বলা হয় বেস বা ভিত্তি, আর যেটা উপরে থাকে সেটাকে বলা হয় পাওয়ার, বাংলায় বলে গাত। তাহলে যদি বেস দুইটা সমান থাকে এবং গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলা যোগ হয়। গুণ আকারে থাকলে পাওয়ারগুলা যোগ হবে, একইভাবে যোগ থাকলে গুণ হবে। 2 নাম্বার যদি ভাগ আকারে থাকে তাহলে বিয়োগ হবে, m - n। ভাগ আকারে থাকলে পাওয়ারগুলা বিয়োগ হবে। 3 নাম্বার যদি এরকম থাকে a পাওয়ার -n, তাহলে দেখেন এই যে যদি পাওয়ারটা মাইনাস থাকে তাহলে উপরে 1 আর পুরোটা নিচে যাবে, এখানে যাই থাকবে পুরোটা নিচে আসবে, উপরে 1। 4 নাম্বার এরকম থাকবে n, তাহলে এই পাওয়ারটা আলাদা হয়ে যাবে, a পাওয়ার n ইন্টু b পাওয়ার n। একইভাবে ভাগ আকারও থাকতে পারে।
a পাওয়ার 0 ইকুয়াল 1। অর্থাৎ যে কোনো সংখ্যার উপর যদি আমরা পাওয়ার 0 দেই ওটার মানটা 1 আসবে। তো এটার জন্য একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এটা কখনো 0 হতে পারবে না, এই এর মানটা কখনো 0 হতে পারবে না, 0 ছাড়া অন্য যে কোনো সংখ্যায় হতে পারে। দেখেন সূত্রগুলো সবাই বুঝছেন কিনা, সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্রগুলো অবশ্যই এখানে দেওয়া আছে, এই যেখানে সবগুলো সূত্র দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস, ধরেন আমরা এই যে সূচকটা আসে কিভাবে, মনে করেন আপনাকে বললো 2 × 2 × 2 × 2, এইভাবে 5টা 2। দেখেন এইভাবে আমরা বারবার লিখে গুণ করার থেকে এটাকে আমরা একেবারে পাওয়ার দিতে পারি। পাওয়ার কি, এখানে 5টা 2, তার উপরে 5 দিয়ে দিব। অর্থাৎ এই যে 5টা 2 গুণ করা যে কথা 2⁵, একই মান আসবে, কিন্তু এটাই হচ্ছে সূচক, যেখানে এই নিচেরটাকে বলা হয় বেস বা ভিত্তি, আর উপরেরটাকে বলা হয় পাওয়ার বা ঘাত। যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার রুট থাকে, এই রুট থাকে, ধরেন রুট a, তো এটাকে আমরা সূচক আকারে এইভাবে লিখতে পারি 1/2, অর্থাৎ রুটের পরিবর্তে পাওয়ার হয় 1/2, রুটের পরিবর্তে পাওয়ার লিখতে পারি 1/2। এখন যদি ঘনমূল থাকে, অর্থাৎ এরকম থাকবে 3√a, তাহলে দেখেন এটা হয় a এর উপর পাওয়ার 1/3। শুধু রুটের ক্ষেত্রে ব্যতিক্রম, রুট থাকলেই 1/2 আর 3 রুট থাকলে 1/3। যদি n রুট মানে n হচ্ছে যে কোনো সংখ্যা থাকে, তাহলে এরকম আসবে 1/n, অর্থাৎ এখানে যা থাকবে ওটাই নিচে হবে, শুধুমাত্র রুটের ক্ষেত্রে ব্যতিক্রম, আর বাকি সবগুলা একই নিয়ম হবে। জান্নাতুল নিসা জিজ্ঞেস করছেন a সমান 0 হলে কি হবে। দেখেন এর মান যদি 0 হয়, তো 0-এর উপর পাওয়ার আপনি যাই দেন মানটা কি 0 আসবে না। সূত্রগুলোতে কারোর কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো ভালো করে মনে রাখতে হবে, এগুলোতে আমাদের অনেক কাজে লাগবে। সূত্রগুলোতে কারোর কোনো সমস্যা আছে? দেখেন এখান থেকে অঙ্ক শুরু। তো 1 নাম্বার হচ্ছে 3³ × 3⁵, নিচে 3⁶। 1 নাম্বার অঙ্কটা দেওয়া আছে 3³ × 3⁵, নিচে 3⁶। এটাই তো ছিল নাকি, 3³ 3⁵ 3⁶। এখন দেখেন তো এই অঙ্কগুলা আমরা উপরে দেখেন বেস, এটাও 3 এটাও 3, তাহলে আমাদের সূত্র অনুযায়ী পাওয়ার দুটো কি হবে, যোগ হবে, 3 + 5, আর নিচে যা ছিল তাই থাকবে। তাহলে উপরে কি হয় 3⁵, 5 আর 3 8, এখানে হবে 6। এরপরে দেখেন উপরের নিচে দুইটার বেস কিন্তু সমান, তাহলে সম্পর্কটা কি ভাগ আকারে, ভাগ থাকলে আমাদের পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। 8-এর থেকে 6 গেলে 2, 3 কে স্কয়ার করলে 9। এখন দেখেন এটা যদি আপনার পরীক্ষায় আসে, এইভাবে পুরোটা করার কোনো দরকার নাই, আপনি পাওয়ারগুলো যোগ করেন, যেহেতু সবগুলা বেস সমান, তাহলে একটা 3 দিয়ে এই উপরে যে পাওয়ারগুলো থাকবে এগুলো যোগ করবেন, আর নিচে যেটা থাকবে এটা বিয়োগ করে দেন, এক লাইনে কাজ শেষ হয়ে যাবে। তাহলে কি হয় 5 আর 3 8, 8-এর থেকে 6 গেলে 2, তার মানে 3 স্কয়ার 9। অর্থাৎ এই ধরনের অঙ্ক আসলে কিন্তু খাতায় লেখারও দরকার হবে না, মুখে মুখে বের করতে পারবেন। দেখেন এটা ছিল 1 নাম্বার প্রশ্ন, এইভাবে আপনারা মুখে মুখে উত্তরটা বের করতে পারবেন এই ধরনের অঙ্ক আসলে। এরপরে দেখেন 2 নাম্বার, তো সূচকে আমাদের মেন যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে বেসগুলোকে সমান বানানো, বেসগুলোকে সমান বানানো। দেখেন এটা এখানেই করব। তো 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে 5³। এখন দেখেন 8 আছে,
তো 8কে কিন্তু 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না। 2 এর উপর যদি আমরা কিউব দেই মানে 3 দেই তাহলে কিন্তু 8 হয়। এরপর দেখেন এখানে 2 টু দি পাওয়ার 4 দেওয়া আছে 125। 125কে আমরা 5 কিউব দিতে পারি। 5কে কিউব করলে 125। এখন দেখেন এই যে উপরে 5 কিউব আর নিচে 5 কিউব কাটা যায়। এখন এখানে আছে 2 কিউব আর নিচে আছে 2 টু দি পাওয়ার 4। তাহলে বেস যেহেতু দুইটারই 2, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ভাগ থাকলে কি হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়। তো বিয়োগ হলে এখানে কি হবে, 2 টু দি পাওয়ার -1। এখন ওই যে সূত্র লিখছিলাম, মাইনাস থাকলে পুরোটা নিচে আসে 2, তার মানে উত্তর হচ্ছে 1/2 হাফ। দেখেন 2 নাম্বারটা সবাই বুঝছেন? আপনারা বুঝলে দ্রুত কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি পরের অঙ্কে যাইতে পারি। কমেন্টে শুধু সি অথবা ডি লিখবেন। পরে দেখেন 3 নাম্বার প্রশ্নটা, 7 কিউব। দেখেন উপরে দুইটা বেসই হচ্ছে 7 আর নিচের দুইটা বেসই 3। তাহলে বেস সমান দেওয়া আছে, আমরা শুধু গুণন, যেহেতু গুণন তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে -3 আর নিচে কি হবে 3। দেখেন এই 3 উপর কোনো পাওয়ার দেওয়া নেই, তার মানে 1 আছে, তো 1 - 4। এখন এখানে এটা তো 7 পাওয়ার 0 হয়ে গেল, আর এখানে কি হয় 3 পাওয়ার -3। এখন পরের লাইনে এই যে 7 পাওয়ার 0, যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 দিলে উত্তর হয় 1, তার মানে উপরে 1 আর নিচে এই যে মাইনাস আছে, মাইনাস থাকলে আমরা বলছিলাম যে পুরো সংখ্যাটা নিচে আসে, উপরে 1 পুরো সংখ্যাটা নিচে 3 কিউব। এখন এই যে উপরে 1 আর এখানে 1 দেখেন 3কে কিউব করলে আসে 27। এখন নিয়ম অনুযায়ী এই উপরে যে 1 এটা ঠিক থাকবে, নিচেরটা উল্টায় যাবে, তাহলে উপরে হয় 27, নিচে হয় 1। 1-এর কোনো ভ্যালু এখানে নাই, তার মানে উত্তর হবে 27। দেখেন তো এই অঙ্কটা বুঝছেন কিনা সবাই? এখানে দেওয়া আছে 3 কিউব, 3কে কিউব করলে কিন্তু 27 আসে। অপশনে দেখবেন যদি 3 কিউব থাকে তাহলে ওইটা বসাবেন, আর 27 থাকলে 27 বসাবেন। এরপর দেখেন 4 নাম্বার অঙ্কটা, √3 7 স্কয়ার। দেখেন 4 নাম্বার প্রশ্নটা কি ছিল, 7 স্কয়ার ইন্টু 7। দেখেন এটা প্রশ্ন দেওয়া আছে, তাহলে এখন এই যে এখানটা ভিতরে কি আছে 7 স্কয়ার, তো 7 স্কয়ার যেভাবে আছে সেভাবেই থাকবে। এই যে 3 রুটের পরিবর্তে পাওয়ার হয় কি 1/3, এখানেও যেহেতু 7 ঠিক থাকবে, 3 রুটের পরিবর্তে হয় 1/3। আর নিচেরটা কোনো কাজ করব না, নিচেরটা যা আছে তাই থাকবে। এখন এখানে এই যে 7, এই 2টা উপরে 1-এর সাথে গুণ হয়, তাহলে 2 × 2 আর নিচে 3 ইন্টু 7 1/3 √7। এরপরে দেখেন এখান থেকে এই যে দুইটার বেসই কিন্তু 7, তো বেসগুলা যদি সমান হয় তাহলে পাওয়ার এখানে গুণ আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। 7 2/3 প্লাস 1/3 আর নিচে √7 যা আছে তাই থাকবে। এখন এই 3 আর 3 লসাগু কিন্তু 3 হয়, তাহলে উপরে কি থাকে 2 + 1 নিচে √7। এখন দেখেন এখানে এই 2 আর 1 যোগ করলে হয় 3 আর নিচে 3 কাটা যায়, তার মানে 7-এর উপর পাওয়ার থাকে 1, উপরে 7-এর উপর পাওয়ার হয় 1 আর নিচে থাকে √7। এখন দেখেন আমরা দুইটা √7কে গুণ করলেই তো 7 আসে, অর্থাৎ এই 7-এর পরিবর্তে আমরা লিখতে পারি √7 ইন্টু √7।
আর নিচে একটা √7 আছে, এই যে কোনো একটা কাটা যায়, কাটা গেলে কি থাকে, শুধু √7 থাকে। এটা হচ্ছে উত্তর। দেখেন আমি বোঝানোর জন্য কিন্তু পুরো ডিটেলস করছি, আপনারা কিন্তু এরকম ডিটেলস করতে যাবেন না। দেখেন 4 নম্বর অঙ্কটা সবাই বুঝছেন কিনা? এখান থেকে মনে রাখবেন যে পাওয়ারগুলো কিভাবে আমরা ভাঙাবো। চার নম্বরটা সবাই বুঝছেন? পরের প্রশ্ন যাব। পরের প্রশ্ন দেখেন 5 নাম্বার, এটা এখানে জায়গা হবে। 5 নাম্বার দেখেন এই 2 এর উপর পাওয়ারটা কিন্তু -1, 5 এর উপর পাওয়ারটাও কিন্তু -1। তাহলে আমরা এই 1/2 প্লাস 1/5 মাইনাস থাকার কারণে এটা নিচে গেল, এখানে আবার -1। এখন এই 5 আর 2 এর লসাগু হচ্ছে 10, 2 দিয়ে 10কে ভাগ করলে হয় 5, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, -1। এখন দেখেন উপরে 5 আর 2 হয় 7 আর নিচে হয় 10। তো এই যে পাওয়ারটা মাইনাস থাকার কারণে এটা উল্টায় যাবে 10/7, অর্থাৎ পাওয়ারটা মাইনাস থাকলে সরাসরি উল্টাই দিবেন। তাহলে দেখেন এই 5 নাম্বার উত্তর হচ্ছে 10/7। 5 নাম্বারটা সবাই ক্লিয়ার? এরপরে দেখেন 6 নাম্বার। 6 নাম্বার অঙ্কটা এখানে একটা বোঝার বিষয় হচ্ছে এই যে মাইনাসটা কিন্তু শুধু এর উপর আছে, 2 এর উপর নাই। তার মানে এটা কি হবে, এটা এরকম হবে 2 × 1/a প্লাস পরেরটা একই রকম, শুধু b এর উপরে মাইনাস, 3 এর উপরে না কিন্তু। তাহলে 3 × 1/b, পুরাটার উপরে পাওয়ার আছে -1। এখন এখানে লেখা যায় 2/a প্লাস 3/b -1। লসাগু a আর b এর লসাগু হবে ab, a দ্বারা একে বেবিকে ভাগ করলে a কাটা যায়, তাহলে এখানে থাকে 2b প্লাস এখানে থাকে 3a, এ মাইনাস। এখন এটাকে আমরা উল্টাই দিব, মাইনাস থাকার কারণে একেবারে উল্টায় যাবে। তাহলে কি হয় 3a প্লাস 2b। এটা হচ্ছে 6 নম্বরের উত্তর। দেখেন 6 নম্বর অঙ্কটা সবাই ক্লিয়ার কিনা? এরপরে দেখেন 7 নাম্বার। 7 নাম্বার অঙ্কটা এই যে পুরাটার উপরে কিন্তু স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমরা পাওয়ারগুলো একবারে ভাঙাই দিতে পারি। দেখেন এর উপরে স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার, তার মানে a⁴ হয়, আর এখানে b⁴ -1 এর সাথে 2 গুণ, তার মানে -2। এখন পাওয়ারটার নিচেও গুণ হবে -4b²। এখন দেখেন এর সাথে a মিলাবো, b এর সাথে b মিলাবো, তাহলে এখন এই যে a⁴ নিচেও আছে a, তার মানে বেস কিন্তু সমান। তো যেহেতু বাঘ, তো বাঘ থাকলে আমাদের কি হয়, বিয়োগ হবে, এই উপরে 4 নিচে মাইনাস, আর এখানে আছে -4 ইন্টু b এর ক্ষেত্রে একই কাজ, -2 এখন a, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো 4 আর 4 যোগ করলে হয় 8 ইন্টু b⁴। এখন নিয়ম অনুযায়ী এই উপরে হবে a⁸, এখানে লিখি a⁸, আর এটা মাইনাস থাকার কারণে নিচে আসবে b⁴, মাইনাস থাকার কারণে নিচে, অর্থাৎ a⁸, আর নিচে হচ্ছে b⁴। এটাই আনসার। সাত নাম্বারটা বুঝছেন? এরপরে দেখেন 1 নাম্বার প্রশ্নটা a⁴0, যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে রেজাল্ট 1 হবে। এরপরে দেখেন 2 নম্বর অঙ্কটা মুখে মুখে করবেন। 8 এর উপর পাওয়ার হচ্ছে 0, তার মানে এটার মানটা কি আসে 1, এইটার মানটা 1, আর এখানে 8কে স্কোয়ার, তো 8কে স্কোয়ার করলে 64, আর 1 গুণ করলে 64 হবে, এই যে 64 উত্তর। এরপরে 3 নম্বর প্রশ্নটা দেখেন। 3 নম্বর হচ্ছে x², তার উপরে কিউবকে বলছে x³ দ্বারা গুণ করলে, তার মানে প্রশ্নটা এরকম। তো এখানে দেখেন x², তার উপরে কিউব দেওয়া আছে,
এতকে এক্স কিউব দ্বারা গুণ করতে হবে। তার মানে এই এক্স টু দি পাওয়ার, দেখেন 3 দোকানে 6, এটার সাথে আরও গুণ করবো এক্স কিউব, এরকম না? তাহলে এখন দেখেন দুইটার বেসই কিন্তু এক্স, তাহলে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে, 6 আর 3 9, এক্স টু দি পাওয়ার 9, এটা হবে উত্তর। বুঝছেন এটা? অঙ্কগুলো বুঝে থাকলে কমেন্ট করবেন, অথবা যদি সমস্যা থাকে তাও কমেন্টে জানাবেন। 4 নম্বর প্রশ্নটা দেখেন, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, শুধু সরাসরি সূত্রটা দেওয়া আছে, কিন্তু গুণন থাকলে পাওয়ারগুলো যোগ হবে। 5 নাম্বারটা শুধু সূত্র। 6 নাম্বারটা দেখেন, 6 নম্বর প্রশ্নটা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার মাইনাস p। তাহলে এটাকে আমরা কি হবে, নিয়ম অনুযায়ী আমরা সব যোগ করব না। 6 নাম্বারটা এই যে একটা বেস নিব আমরা a, এখানে m প্লাস n, এখন এখানে সূত্রে প্লাস হওয়ার কথা কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে p, অর্থাৎ m প্লাস n মাইনাস p। এটা হচ্ছে 6 নম্বরের উত্তর। এরপর দেখেন 7 নাম্বার, a টু দি পাওয়ার 5 a ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 6। এখন দেখেন এই যে এর উপরে এখানে কোনো পাওয়ার দেওয়া নেই, যেহেতু দেওয়া নেই তার মানে এখানে 1 আছে, তাহলে আমরা নিয়ম অনুযায়ী সবগুলা পাওয়ার যোগ হবে। a টু দি পাওয়ার এখানে আছে 5, পরেরটায় 1, পরেরটায় মাইনাস 6, তাহলে 5 আর 1 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, a টু দি পাওয়ার 0, যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হলে রেজাল্ট হয় 1, তার মানে এটা হবে খ নাম্বার 1 আনসার। আট নাম্বারটা নিজেরা পারবেন। এরপর দেখেন 9 নাম্বার অঙ্কটা, 1000 x বাই 3 সমান 10 হলে x এর মান কত? 1000 x 3, দেখেন 9 নম্বর অঙ্কটা আমি এখানে করাবো। 9 নম্বর অঙ্কটা এখানে দেওয়া ছিল 1000, পাওয়ার দেওয়া ছিল x বাই 3 ইকুয়াল 10 দেওয়া হচ্ছে, x এর মান বের করতে বলছে 10। দেখেন এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন, এই অঙ্কটা ভালো করে বুঝেন। এখন দেখেন এখানে একটা জিনিস হচ্ছে, এই যে 1000কে আমি 10 কিউব দিতে পারি, 10 কিউব। এখন এটার উপরে পাওয়ার কিন্তু কত? ওই x বাই 3 সমান 10। 10 বানানোর কারণ হচ্ছে আমাকে বেস সমান বানাইতে হবে, যেহেতু এই পাশে 10 আছে তাহলে এই পাশেও 10 নিয়ে আসতে হবে। এখন এই যে 10 যা আছে তা থাকবে, এই 3টা কিন্তু x এর সাথে গুণ হয়, অথবা আপনি চাইলে এই 3 আর এই 3 কাটাও দিয়ে দিতে পারেন একবারে, তাহলে 3x আর নিচে হয় 3, এখানে 10। এখন এই 3 3 কিন্তু কাটা যায়, তাহলে 10 পাওয়ার x ইকুয়াল এখানে 10, 10-এর উপরে কিছু নাই তার মানে 1 আছে। তাহলে দেখেন বেস সমান হলে বেসও কাটা যায়, পাওয়ারগুলো সমান লিখতে পারি, তাহলে এখান থেকে লেখা যায় x সমান 1, x এর মান 1। লাভলি, 8 নংটা করাইয়া দেন। আচ্ছা করাই দিব, আগে এটা বোঝেন, 9 নম্বরটা বোঝেন, তারপর 8 নম্বরটা করাই দিব। 9 নম্বরটা বুঝছেন? 9 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অনেক। নয় নম্বর অঙ্কটা দেখেন সবাই বুঝছেন কিনা? কমেন্টে শুধু সি অথবা ডি লিখবেন। 9 নম্বরটা বুঝছেন সবাই? আচ্ছা এরপরে দেখেন 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা কি ছিল? টু মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 3। দেখেন 8 নাম্বারটা, দূর 8 নাম্বার থার্ড ব্র্যাকেট, তারপরে 2 মাইনাস 3 ব্র্যাকেটে 2 মাইনাস 3, 2 মাইনাস 3, 2 মাইনাস 3 ব্র্যাকেটে 2 মাইনাস 3, এরকম
2 minus 3, 2 minus 1, minus 1, minus 1, minus 1, minus 1, 5. এখানে পাওয়ার হচ্ছে -1, -1, থার্ড ব্র্যাকেট দিয়ে -1। দেখেন এটা 8 নাম্বার। এখন আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এরকম অঙ্ক থাকলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবেন 3। তাহলে দেখেন 2 - 3 কি থাকে, -1 থাকে না। এই -1 এর উপর পাওয়ার হচ্ছে -1, এইটার উপর পাওয়ার হচ্ছে -1, এই 2 - 3। এখন দেখেন 1 এর উপর যাই পাওয়ার দিবেন 1ই থাকবে, ঠিক আছে। তাহলে -1 এর উপর আপনি বিজোড় পাওয়ার, মনে রাখবেন মাইনাসের উপর যদি বিজোড় পাওয়ার হয় তাহলে মাইনাস থাকে, আর মাইনাসের উপর যদি জোড় পাওয়ার হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। এখন মাইনাসের উপর পাওয়ার আছে 1 বিজোড়, তার মানে এই মাইনাসটা মাইনাসই থাকবে, এই পাওয়ারটা ভ্যানিশ হয়ে গেল -1। এই 2, এই মাইনাসে মাইনাসে কিন্তু গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3, তো 2 আর 3 যোগ করলে হয় 5, তার মানে এটা হয় 1/5। দেখেন 8 নাম্বারটা বুঝছেন কিনা, এটাই হচ্ছে 8 নাম্বার। এখানে যেটা মনে রাখবেন যে মাইনাসের উপর যদি আপনি জোর পাওয়ার দেন তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের উপর বিজোড় পাওয়ার হলে মাইনাসটা মাইনাসই থাকে। এরপরে দেখেন 10 নাম্বার। তো 10 নাম্বার প্রশ্নটা, এখন দেখেন এখানে 3 পাওয়ার x, 3 পাওয়ার x, 3 পাওয়ার x কয়টা দেওয়া আছে, 3টা দেওয়া আছে। তাহলে আমরা এই 3 × 3 পাওয়ার x, যেহেতু 3টা দেওয়া আছে এই জন্য 3 বার লিখব। এখন দেখেন এখানেও বেস 3, এখানেও বেস 3, তাহলে মাঝখানে গুণের সম্পর্ক, তো গুণ থাকলে আমাদের সূত্র অনুযায়ী কী হবে, যোগ হবে, তার মানে x + 1, যেহেতু এখানে কোনো পাওয়ার নেই তার মানে 1 আছে, তাহলে উত্তর হবে 3 পাওয়ার x + 1। 11 নাম্বারটাও একই, দেখেন 3 পাওয়ার 10, 3 পাওয়ার সবগুলো এরকমই দেওয়া আছে, তাহলে 3 × 3 পাওয়ার 10, তাহলে কি হবে উত্তরটা 3 পাওয়ার 11। এগুলা কিন্তু মুখে মুখে করা যায়। তারপরে 12 নাম্বারটা দেখেন, এখানে বেস দেওয়া আছে 2, ওই পাশে বেস দেওয়া আছে 8। তো প্রথম কাজ হচ্ছে আমাকে বেসগুলো সমান বানাইতে হবে। 12 নম্বর অঙ্কটা বেসগুলো সমান বানাইতে হবে। 2 পাওয়ার 2x + 2, 12 নাম্বারটা 2 পাওয়ার 2x + 3 = 8 পাওয়ার 2x + 2, 8 পাওয়ার x + 3, 2x + 2, x + 2x, এটা দেওয়া আছে 2, আর এখানে 8 এর উপর পাওয়ার দেওয়া আছে x + 3। এখন দেখেন আমাদের প্রথম কাজ হচ্ছে দুই পাশে বেসগুলোকে সমান বানাবো। যেহেতু এটা 2 সবচেয়ে ছোট দেওয়া আছে তাহলে আমরা 8কে ভাঙাবো, এখানে যা আছে তাই থাকবে। এখন 8কে লেখা যায় 2³ আর উপরে যা ছিল তাই থাকবে, 2^2x + 2। এখন এই 3 আর x গুণ করলে 3x + 3 3 9। এখন দেখেন এই যে বেস দুইটাই সমান, তাহলে বেস দুইটা কাটা, তো বেস দুইটা কাটা গেলে কি থাকে, 2x + 2 = 3x + 9। বড়টাকে এই পাশে নিয়ে আসতে পারেন। x = -7, এটা হচ্ছে উত্তর। তাহলে এই ধরনের অঙ্কে আমাদের প্রথম কাজ হচ্ছে বেসগুলাকে সমান বানানো। বেসগুলা যদি সমান বানাইতে পারে তাহলে দুই পাশ থেকে বেস বাদ দিতে পারবো, বাদ দিলে আমরা পাওয়ারগুলো নিয়ে কাজ করব। দেখেন এটা বুঝছেন সবাই 12 নম্বরটা। পরে 13 নম্বরটাও একই রকম, দেখেন 13 নম্বরটা এখানে কী হবে, 25 আছে, তাহলে 25কে আমরা বাঙাইতে পারি 5², তাহলে এখানে হবে 4x + 6। এরপরে কাজটা আগের মতোই। 14 নম্বর অঙ্কটা দেখেন, আমি এখানেই করাবো। 14 নম্বর অঙ্কটা এখানে দেখেন 3 × 27x 9x ^ 4, 3 × 27x। 14 নম্বর 3 ×
27-এর উপর পাওয়ার দেওয়া ছিল এক্স, ওই পাশে কত ছিল 9x + 4, x + 4। এখন এই যে 3 যা ছিল তাই থাকবে, এই 27কে আমরা 3 কিউব দিতে পারি, উপরে x, এখানে আমরা ভাঙাইতে পারি 3 স্কয়ার, x + 4। আমার প্রথম কাজ হচ্ছে দুই পাশে বেস সমান বানানো, দুই পাশে বেস সমান বানানো। এখন দেখেন এই 3 ইন্টু, এখানে হয় কি 3x, এখানে 2x প্লাস 4 দোকানে 8, এখন এইখানে হবে 3x + 1 সমান 3 টু দি পাওয়ার 2x + 8। তো দুই পাশে বেস দুইটা সমান হয়ে গেল। হ্যাঁ, নূর তিশা, কিছু করার নাই, দেখতে থাকেন, বুঝতে থাকেন। দেখেন দুই পাশ থেকে বেসগুলো বাদ গেলে এখানে কি থাকে, 3x + 1 সমান 2x + 8। তাহলে এই 3x থেকে 2x মাইনাস গেলে কি থাকে, x, 8 - 1 সমান 7। তার মানে x এর মান হচ্ছে 7। এটা বুঝছেন? বুঝছেন কিনা এটা দেখেন, 14 নাম্বার। কমেন্টে সি অথবা ডি লেখেন শুধু। পরেরটা দেখেন 15 নাম্বার, সেম কোশ্চেন। তো এখানে আমরা প্রথমে বেসগুলাকে সমান বানাবো। দেখেন এখানে 32, এখানে আছে 4, তাহলে এটাকে যেটা করতে হবে আমরা এইভাবে সমান বানাবো। আমি শুধু সমানটা কীভাবে বানাবো এটা দেখাই দেবো। 4কে দেওয়া যায় 2 স্কোয়ার, 2 স্কোয়ার এখানে দিলে কি হয় x + 1, আর এখানে দেখেন 32কে দেওয়া যায় 2 টু দি পাওয়ার 5, আর এখানে যা আছে তাই x - 2। এখন আগের নিয়মে কাজটা করে ফেলবেন। দেখেন কোন শর্তে a টু দি পাওয়ার 0 = 1 হয়। শর্ত একটাই, সেটা ছিল, বলেন তো 1 নাম্বার উত্তরটা কি হবে? বলছে কোন শর্তে a টু দি পাওয়ার 0 সমান 1 হয়। শর্তটা কি? 1 নাম্বার প্রশ্নের উত্তরটা কমেন্টে করেন। কোন শর্তে a টু দি পাওয়ার 0 = 1 হয়? হ্যাঁ, অনেকে কমেন্ট করছেন বি নাম্বার, ঠিক আছে, বি নাম্বার, খ নাম্বারটাই উত্তর হবে, খ নাম্বার। অর্থাৎ এর মানটা 0 হওয়া যাবে না, 0 ছাড়া যে কোনো মান এখানে সম্ভব। এরপর দেখেন 2 নাম্বার অঙ্কটা কিছুক্ষণ আগেই আমরা করছি। 3 নাম্বারটাও একই রকম নিজেরা করবেন। 4 নাম্বার অঙ্কটা দেখেন, এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2x + 2 = 32। তার মানে এই যে 32কে আমার 2 বানাইতে হবে। তাহলে 32কে আমি কিভাবে 2 বানাবো? 2 টু দি পাওয়ার 2x + 2, এই পাশে যা ছিল তাই থাকবে। এখন 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ 2 এর উপর পাওয়ার 5 দিলেই হয় 32। এখন দুই পাশ থেকে 2 কাটা, তো 2 কাটা গেলে কি থাকে, 2x + 2 = 5। তার মানে এই 2x = কি আসে দেখেন, 5-এর থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে x = কি আসবে, 3/2। অর্থাৎ এটা উত্তর হবে খ নাম্বারটা, 3/2। 5 নাম্বারটা দেখেন, এখানে 5 বেস দেওয়া আছে, তাহলে এটাকে আমরা 5 বানাবো। এখন 125কে কীভাবে 5 বানানো যায়? 5-এর উপর কিউব দিলেই হয় 125, নিজেরা পারবেন। এরপরে 6 নম্বর অঙ্কটা দেখেন, 6 নম্বর অঙ্কটা একটু সূত্র দিতে হবে। 6 নম্বর অঙ্কটা, এখন দেখেন এখানে 25 পাওয়ার x - 1 আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই x - 1, আচ্ছা এটাকে আমি ওই পাশে করাবো, 25 পাওয়ার x - 1 নিচে 5 পাওয়ার x - 1। দেখেন 6 নম্বর অঙ্কটা, উপরে ছিল 25 পাওয়ার x - 1, নিচে ছিল 5 পাওয়ার x - 1। এখন এই উপরটাকে আমরা সূত্র দিতে পারি, সূত্রটা এরকম, a² - b² সূত্র। তাহলে a² - b² সূত্র কি, a + b * a - b।
এটা কাটা যায়, কাটা গেলে কি থাকে 5 পাওয়ার x প্লাস 1। দেখেন 6 নম্বর অঙ্কটা বুঝছেন কিনা সবাই? ছয় নম্বরটা সবাই বুঝছেন? আসিফা আক্তার, হ্যাঁ পারলে তারপর আবার দেখেন। 7 নম্বর অঙ্কটা দেখেন, আমি এখানেই দেখাবো। 7 নম্বর অঙ্কটা কি আছে? 1/3 টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন এখানে দেখেন এই 81, 1/3 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল 81। 7 নম্বর অঙ্কটা এরকম ছিল 1/81, এটা দেওয়া আছে। তাহলে এখন এই যে এখানে মাইনাস থাকলে আমরা কি বলছি, পুরোটা নিচে যায়। এখন দেখেন এই 81কে 3 টু দি পাওয়ার 4 দিলেই হয় 81। তাহলে এখন এটা এই যে উপর 1 ঠিক থাকবে, এটা কি করে উল্টায় যাবে 3 টু দি পাওয়ার 4। এই 1 কোনো কাজে লাগবে না। তাহলে এখানে কি আসে 3 টু দি পাওয়ার x ইকুয়াল 3 টু দি পাওয়ার 4। দুই পাশ থেকে 3 কাটা গেলে x ইকুয়াল কি আসে 4। ঠিক আছে এটা? পরে দেখেন 8 আর 9 এগুলো সূত্র, এগুলো নিজেরা পারবেন। 10 নম্বরটা দেখেন সূত্র, এই যে বাঘ থাকলে কি হয় বিয়োগ, তার মানে 1 নম্বরটা উত্তর। এরপরে দেখেন √3 পাওয়ার 6। দেখেন আমরা একটা জানি কি যে কোনো সংখ্যা অর্থাৎ √a আর √a গুণ করলে কিন্তু শুধু a হয়। তার মানে যে কোনো সংখ্যা দুইটা রুট গুণ করলে একটা সংখ্যা আসে। তাহলে এখানে এই √3 উপর পাওয়ার 6, তাহলে আপনি সহজে যেটা করতে পারেন 3 উপর পাওয়ার কিউব দেন, অর্ধেক নিয়ে আসবেন, অর্ধেক। √3 উপর পাওয়ার 6 দেওয়া যে কথা, তাহলে 6-এর অর্ধেক, এখন 3 উপর পাওয়ার 3 দেন। তাহলে দেখেন 3কে কিউব করলে 27, এটাই হবে উত্তর। বারো 13 নিজেরা পারবেন। 14 নম্বরটা দেখেন, 14 না, এই 14 নম্বরটা কি দেওয়া আছে 3 রুট ভিতরে পাওয়ার দেওয়া আছে 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 ঠিক থাকবে। আর এখানে এই 3 রুটের পরিবর্তে হয় 1/3। এখন এটার উপরে আবার আছে স্কয়ার। তাহলে এখন দেখেন এই 2, এই 6কে 3 দ্বারা ভাগ করলে কি হয় 2 স্কয়ার, এটার উপরে আবার 2, তার মানে 2 টু দি পাওয়ার 4। তো 2 টু দি পাওয়ার 4 করলে আসে 16। 14 নম্বর উত্তর হবে 16। 15, 16, 17 এগুলো নিজেরা পারবেন। 18, 19 এগুলো দেখেন। 18 নম্বর অঙ্কটা কি হবে? 18 নম্বর অঙ্কটা হবে এই যে দুইটার বেশি কিন্তু 10, বাঘ থাকলে কি হয় বিয়োগ হয়। তাহলে এখানে আছে -15, এখানে সূত্রের মাইনাস, কিন্তু এখানেও একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। অর্থাৎ 10 টু দি পাওয়ার 15 থেকে 4 গেলে -11 থাকে, 10 টু দি পাওয়ার -11, অর্থাৎ খ নাম্বারটা উত্তর। 19 নাম্বারটা পারবেন। 20 নম্বর অঙ্কটা কিছুক্ষণ আগেই করছি। এরপর দেখেন 21 নাম্বারটা 1 পাওয়ার 0 যদি 1 হয়, দেন 100 পাওয়ার 0 কি হবে 100ই হবে। এখন যদি দেওয়া থাকে দেখেন 100-র উপর পাওয়ার 0 দিলে কিন্তু 1 আসে। তো যেহেতু আপনার এখানে শর্ত দেওয়া আছে যে 1 পাওয়ার 0 ইকুয়াল 1, তার মানে 100 পাওয়ার 0 ইকুয়াল 100ই হবে। তেইশ নাম্বারটা দেখেন, এখানে 3 টু দি পাওয়ার 20, 3 টু দি পাওয়ার 20 3বার দেওয়া আছে, তাহলে 3বার দেওয়া থাকলে আমরা 3 × 3 টু দি পাওয়ার 20 লিখবো। তার মানে উত্তর হবে 3 টু দি পাওয়ার 21। এগুলো সহজ, এগুলো দেখলেই, এগুলো অঙ্ক করা লাগবে না, দেখা মাত্রই দাগাইতে পারবেন। 27 নম্বর অঙ্কটা দেখেন,
এম টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে সূত্র হয় 27 নম্বর অঙ্কটা এম এর উপরে পাওয়া এখানে হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখানেও কিন্তু এম সবগুলো যেহেতু গুণ অবস্থায় তাহলে আমি একবারে কমন নিয়ে নিব। এখানে দেখেন জেড মাইনাস এক্স ইন্টু জেড প্লাস এক্স, তার মানে সূত্র হয় জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পরেরটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন দেখেন এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স কাটা, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কাটা, তাহলে এম এর উপর পাওয়ার থাকে 0, যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হলে রেজাল্ট হয় 1, তার মানে খ নাম্বারটা উত্তর। তো এই পাশে যেগুলো আছে সবগুলো নিজেরা পারবেন। এগুলো সব পারবেন। দেখেন এখান থেকে 5 নম্বর অঙ্কটা এক্স টু দি পাওয়ার মাইনাস 3 আচ্ছা কে জিজ্ঞেস করছেন 22 নাম্বারটা করে দিতে। 22 নাম্বারটা তো একেবারে সহজ। দেখেন তারপরেও এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার n আর ওই পাশে দেওয়া আছে 32, তো আমাকে বেস 2 বানাইতে হবে। এখন আমি যদি 2 টু দি পাওয়ার 5 দেই তাহলে দেখেন তো 32 হয় না? হোয়াট ইজ দ্য, এখন দেখেন তাহলে দুই পাশ থেকে 2 কাটা যায়, তার মানে n এর মানটা কত 5। এখন আমাকে কিন্তু n এর মান চাই না, কি চাইছে n স্কোয়ার, তাহলে n স্কোয়ার n এর মান যদি 5 হয় n স্কোয়ার কি হবে 25, এই 25 উত্তর খ নাম্বারটা। এই পাশে যেগুলো দেওয়া আছে সবগুলো পারবেন। এখন এখান থেকে যেটা করাবো দেখেন 5 নাম্বার অঙ্কটা এক্স টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস, দেখেন 5 নাম্বার অঙ্কটা আমি এখানে দেখাবো এক্স টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 0.001 ইকুয়াল, এইটা এই 5 নাম্বার অঙ্কটা মাইনাস 3 মাইনাস 0 হলে এক্স স্কোয়ার মান কত ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার মান বের করতে বলছে। তাহলে দেখেন এখন এই যে মাইনাস থাকার কারণে পুরোটা নিচে যাবে এক্স কিউব ইকুয়াল, এটা কি হবে 0.001, এই পাশে মাইনাস আমি ওই পাশে নিয়ে গেলাম তাহলে প্লাস হয়ে গেল। এখন এটাকে আমরা দশমিক উঠাবো, দশমিক উঠানোর নিয়ম হচ্ছে যে সংখ্যাটা থাকে এটা উপরে লিখবো, নিচে দশমিকের পরিবর্তে একটা 1 বসাবো, এরপরে দশমিকের পরে যে কয়টা অঙ্ক থাকে প্রতিটার জন্য একটা করে শূন্য বসবে। তো যেহেতু 3টা অঙ্ক আছে তাহলে 3টা শূন্য বসবে। এরপরে দেখেন এক্স কিউব, এই 1000কে আমরা 10 কিউব লিখতে পারি। 1000কে কি লেখা যায় 10 কিউব, তার মানে এখন আমি যদি দুইটাকে ব্যস্তকরণ করি তাহলে কি আসে এক্স কিউব ইজ ইকুয়াল টু 10 কিউব। এখন এই দুই পাশ থেকে পাওয়ার যেহেতু সমান পাওয়ারটা আমরা বাদ দিতে পারি, পাওয়ারটা বাদ দিলে এক্স ইকুয়াল কি আসে 10, এক্স ইকুয়াল 10। তো আমাকে বের করতে বলছে এক্স স্কোয়ার, তো এক্স এর মান যদি 10 হয় তাহলে এক্স স্কোয়ার কি হবে 100। দেখেন এই অঙ্কটা সবাই বুঝছেন কিনা? 5 নম্বর অঙ্কটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। ছয় নাম্বারটা নিজেরা পারবেন। এখান থেকে দেখেন 7 নম্বর অঙ্কটা করাবো 5n 5 টু দি পাওয়ার n প্লাস 2, 7 নম্বর অঙ্কটা 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 35 5 টু দি পাওয়ার n মাইনাস 2, নিচে ছিল কত n মাইনাস 1, 4 ইন্টু 5 টু দি পাওয়ার n, 4 ইন্টু 5 টু দি পাওয়ার n, এটা 2 না এটা 1 দেওয়া আছে, এই 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। দেখেন এটা 7 নাম্বার প্রশ্ন, তো এটাকে আমরা যেভাবে করব এটাকে ভাঙাবো, 5 টু দি পাওয়ার n ইন্টু 5 স্কোয়ার দেওয়া যায় প্লাস এই 35কে আমরা 5 ইন্টু 7 দিয়ে ভাঙাইতে পারি,
আর বাকিটা যা আছে তাই থাকবে। এটাকে ভাঙাইতে পারি 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার -1, অথবা এটাকে ভাঙানোর দরকার নাই, আমরা পুরোটা একটা সূত্রে নিয়ে আসবো। তাহলে কি হয় 5 টু দি পাওয়ার n-1, আর নিচে যা আছে তাই থাকবে। এখন এখানে দেখেন এই 5 টু দি পাওয়ার n এটার সাথে নিয়ে আসবো, 5 টু দি পাওয়ার ইন্টু 25 n-1 প্রশ্ন। এই 5 টু দি পাওয়ার n যা ছিল তাই থাকলো, এই 5কে স্কোয়ার করলে 25, প্লাস এই যে এখানে একটা 5 আছে আর এইটা আমরা একসাথে নিয়ে আসবো। দেখেন এটার উপরে কোনো পাওয়ার দেওয়া নাই, তার মানে মনে 1 আছে, প্লাস n-1, আর এখানে একটা 7 আছে, নিচে যা আছে তাই থাকবে। 5 টু দি পাওয়ার n, এখানে আছে 25, প্লাস এই 5 টু দি পাওয়ার, দেখেন এই -1 +1 কিন্তু কাটা যায়, তাহলে এখানে 7টাকে আমরা সাথে নিয়ে এসে পড়ি, নিয়ে আসলে এখানে 5-এর উপর শুধু n থাকে, 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখন এই যে উপরে দুইটা থেকে আমরা 5 টু দি পাওয়ার nটা কমন নিয়ে নিতে পারি, অথবা এটাকে 5 টু দি পাওয়ার n 25, প্লাস এখানে থাকে 5 টু দি পাওয়ার n ইন্টু 7, নিচে আসে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখন এই উপরটা থেকে 5 টু দি পাওয়ার nটা কমন আসে, তো 5 টু দি পাওয়ার n কমন নিলে এখানে থাকে 25 যোগ 7, আর নিচে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখন এই 5 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার n কাটা যায়, তো 25 আর 7 যোগ করলে হয় 32, নিচে আসে 4, 32কে 4 দিয়ে কাটলে হয় 8। এটাই হচ্ছে উত্তর। দেখেন পুরো অঙ্কটা বুঝছেন কিনা, 7 নম্বর অঙ্কটা সবাই দেখেন বুঝছেন কিনা। ওকে, পরেরটা দেখেন 8 নম্বর অঙ্কটা নিজেরা পারবেন, আমি এখানে একটু দেখাই দেবো। দেখেন এখানে দেওয়া আছে 12, আর এই যে 12 ইন্টু 27 পাওয়ার x সমান 2 স্কোয়ার, 2কে স্কোয়ার দিলে হয় 4, আর এখানে আছে 9-এর পর পাওয়ার x প্লাস 4। দেখেন প্রথমে এই যে 4 আর 12 দুইটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তো 4 দিয়ে ভাগ করলে এই পাশে কি থাকে 3 ইন্টু 27 টু দি পাওয়ার x, আর ওখানে 9 পাওয়ার x প্লাস 4। এখন দেখেন এই যেটাকে কিন্তু 3 কিউব সহজেই দেওয়া যায়, আর এটাকে 3 স্কোয়ার, এইভাবে আমরা বেসটাকে সমান বানাবো। তো বাকিটা নিজেরা করতে পারবেন। এটা দশ নম্বর অঙ্কটাও নিজেরা করবেন। 10 নম্বর অঙ্কটা আমি দেখাই দেবো। দেখেন 2 পাওয়ার x মাইনাস 4, দশ নম্বর প্রশ্নটা দেওয়া আছে 2 পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল 4, 2 পাওয়ার x মাইনাস 4, 4 a পাওয়ার x মাইনাস 6, a পাওয়ার x মাইনাস 6। এখন দেখেন এই 2 পাওয়ার x মাইনাস 4, এই 4টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ বলতে পারেন যে দুই পাশে আমরা 4 দিয়ে ভাগ করলাম, তাহলে এই পাশে যা আছে তাই থাকবে। এখন এই 4কে 2 স্কোয়ার দেওয়া যায়, 2 স্কোয়ার, এই পাশে যা আছে তাই থাকবে। এখন এই যে এখানেও বেস 2, এখানেও বেস 2, ভাগ অবস্থায়, তো ভাগ থাকলে পাওয়ারগুলো হয় বিয়োগ, তার মানে এখানে হয় 2 পাওয়ার x মাইনাস 6, a পাওয়ার x মাইনাস 6। এখন দেখেন এই দুইটা পাওয়ারকে কিন্তু সমান বানানো সম্ভব না, তাহলে আমরা কি করব, দুই পাশেই এইটা দ্বারা ভাগ করব, দুই পাশে আমরা এটা দ্বারা ভাগ করব। তো ভাগ করলে কি আসে, এই পাশে 2 টু দি পাওয়ার x মাইনাস 6, আর এখানে আসে a টু দি পাওয়ার x মাইনাস 6, আর এই পাশে 1 থাকবে, যেহেতু আমরা এটা দ্বারাই ভাগ করব, তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি কি আসে, 1 আসে। এখন দেখেন দুইটা পাওয়ার কিন্তু সেম, তাহলে আমরা হোল পাওয়ার দিয়ে দিতে পারি x মাইনাস 6,
আর এই পাশে 1, তাহলে আমাদের কাজ হচ্ছে বেস সমান বানানো। তাহলে এই পাশে আমরা বেস 1 নিয়ে আসবো। এখন দেখেন এটার উপরে যদি আমরা 0 দেই তাহলে আমাদের মানটা 1 আসে না, আমাদের কিন্তু 1 ছিল। এখন এই যে 2/a, দুই পাশে বেস সমান বানানোর জন্য আমরা এটা নিয়ে আসলাম, এটার উপর পাওয়ার 0 দিলে কিন্তু 1 আসে। তো এখন আমরা লিখতে পারি x - 6 = 0, সুতরাং x = 6, এটাই হচ্ছে উত্তর। দেখেন 10 নম্বর অঙ্কটা বুঝছেন সবাই? এগারো নম্বরটা নিজেরা পারবেন। দেখেন এদিক থেকে 13 নম্বর অঙ্কটা আমি করাবো। 5 পাওয়ার x 5 পাওয়ার 2 মাইনাস x সমান 26। তেরো নম্বর অঙ্কটা মাঝখানে কি চিহ্ন ছিল? 5 পাওয়ার x প্লাস 5 পাওয়ার 2 মাইনাস x সমান 26 হলে x এর মান কত? 5 পাওয়ার x প্লাস, মাঝখানে প্লাস ছিল। এখন দেখেন এই অঙ্কটা 5 পাওয়ার x প্লাস, এখানে উপরে 5 স্কোয়ার আর এটা মাইনাস থাকার কারণে 5 পাওয়ার x নিচে যায় 26। এখন এখানে কিছু একটা ধরতে হবে, অর্থাৎ এই যে 5 টু দি পাওয়ার x কে আমি 5 টু দি পাওয়ার x কে আমি a ধরলাম, বা যে কোনো একটা কিছু ধরতে পারেন। তাহলে a প্লাস এই 5 কে স্কোয়ার করলে হয় 25, 25/a সমান 26। এরপরে লসাগু a, এখানে হবে কি a স্কোয়ার প্লাস 25 সমান 26। এরপরে দেখেন কি হয়, a স্কোয়ার প্লাস 25 সমান 26a, আর গুণ করলাম। এখন এখানে কি লেখা যায়? a স্কোয়ার মাইনাস 26a প্লাস 25 সমান 0। এখন এটাকে মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্মে কি আসে? a স্কোয়ার মাইনাস a মাইনাস 25a প্লাস 25। এখন আমরা প্রথম দুইটার থেকে কি কমন যায়? a কমন যায়, নিলে a মাইনাস 1, পরেরটা থেকে 25 কমন নিলে a মাইনাস 1। তাহলে এখানে আসলো a মাইনাস 1, a মাইনাস 1, a মাইনাস 25 এই সমান 0। এখন আমরা প্রথমে a মাইনাস 1 নিয়ে কাজ করবো। a মাইনাস 1 সমান 0। দেখেন এর মান আমি ধরছিলাম কি 5 টু দি পাওয়ার x, তাহলে আমি মানটা বসাবো 5 টু দি পাওয়ার x ইকুয়াল 1। এখন দুই পাশে আমাকে বেস সমান বানাইতে হবে। তো এখানে যেহেতু বেস 5, তাহলে ওই পাশেও 5 নিয়ে আসবো। 5-এর উপর পাওয়ার 0 দিলে কিন্তু 1 আসে, তাহলে x এর মান হচ্ছে এখানে 0। এখন একইভাবে এটা করবে, a সমান 25, তাহলে এর পাওয়ার ছিল 5 পাওয়ার x, আর এই পাশে 25কে লেখা যায় 5 স্কোয়ার, তার মানে x এর মান হচ্ছে 2। এটা দুইটা উত্তর, 0 এবং 2। দেখেন এই অঙ্কটা সবাই বুঝছেন কিনা? 13 নম্বর অঙ্কটা সবাই বুঝছেন? কমেন্টে শুধু সি অথবা ডি লেখেন। চোদ্দ নম্বর অঙ্কটা নিজেরা পারবেন। 15 নম্বর অঙ্কটা দেখেন। 64 2/3। পনেরো নাম্বার পাওয়ার ছিল 2/3, 125 হাফ সমান 3k প্লাস 125 পাওয়ার দেওয়া আছে হাফ সমান 3k। ও 625 পাওয়ার দেওয়া ছিল হাফ সমান 3k। দেখেন এটাকে যদি 64কে আমরা স্কোয়ার করি, এরপরে এইভাবে করতে গেলে সময় বেশি লাগবে। এখন আমি যদি এই পাওয়ারটাকে আলাদা করাইতে পারি, দেখেন কি আসে। এটার উপরে আমি পাওয়ার 1/3, তার উপরে
2 দিতে পারি না? এই যে 1/3 পাওয়ার 2 দেওয়া যে কথা, এইটা লেখা কিন্তু একই কথা। এখন এটা করলে আমার সুবিধা কি? আর এটা হচ্ছে দেখেন এই পাওয়ার হাফ দেওয়া যে কথা, রুট দেওয়া কিন্তু একই কথা। তো এটা করলে সুবিধা কি? তার মানে 64 আর ঘনমূল। তো 64 আর ঘনমূল কত? 4। আমি যদি 4কে কিউব করি তাহলে কিন্তু 64 আসে। 4কে কিউব করলে 64, তার মানে 64 আর ঘনমূল হচ্ছে 4। এই 1/3 মানে হচ্ছে ঘনমূল। এখন 4 এর উপর স্কোয়ার প্লাস দেখেন 625কে যদি আমি বর্গমূল বের করি তাহলে আসে 25, অর্থাৎ 25কে স্কোয়ার করলেই 625 আসে সমান 3k। তাহলে 4কে স্কোয়ার করলে আসে 16। এখন এই দুটো যোগ করলে 25 আর 16 যোগ করলে 40, 41 আসে, বা কে সমান 41/3। দেখেন এটা ভাগ করলে পয়েন্ট আসবে। দেখবেন অপশনে যদি এটা দেওয়া থাকে তাহলে এটা উত্তর হবে, আর যদি পয়েন্টের কোনো মান দেওয়া থাকে তাহলে ভাগ করতে হবে। দেখি অপশনে কি ছিল। অপশনে সমস্ত আছে, তাহলে সমস্ত ভাঙাইতে হবে। দেখেন এখন সমস্ত বানাবেন কিভাবে? 41কে আমরা 3 দিয়ে ভাগ করব। তো 41কে প্রথমে 4-এর মধ্যে 3 কয়বার যায়? একবার। 3 একে 3, 4-এর থেকে 3 বের করলে থাকে 1, আর এই যে এখানে 1 আছে 1 নামাবো। এখন দেখেন 11, তো 11-এর মধ্যে 3 কয়বার যায়? 3 3-কে 9, বিয়োগ করলে থাকে কত? 2। তো যদি দশমিকের মান দেওয়া থাকতো তাহলে এখানে দশমিক দিয়ে শূন্য নিয়ে আসতাম, তারপরে আবার ভাগ করতাম। আমাকে সমস্ত বের করতে বলছে, তাহলে সমস্ত বের করতে গেলে এই যে 13 আর ভাগশেষটা হবে উপরে আর এটা হবে নিচে, অর্থাৎ 13 সমস্ত 3/2, এটাই হবে উত্তর। দেখেন এটা সবাই বুঝছেন? 15 নম্বর অঙ্কটা 13 সমস্ত 3/2, অর্থাৎ এই 4 নম্বরটা হবে উত্তর। 4 নম্বরটা উত্তর। তো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই।